আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি তাপগতিবিদ্যার 6 নম্বর ক্লাসে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। এই দুটো ইনফরমেশন ভাইয়া একটু দ্রুত জানিয়ে দাও, আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। অ্যান্ড অনেকেই দেখছি যুক্ত হয়ে গেছো, রাকিব, আসাদুল্লাহ আল হাসিব, অরূপ শিকদার, নাসরিন চৌধুরী, রাকিব, আলোর রহমান, স্নেহা বণিক, রুহুল আমিন, তাফিম আকিব, নাসরিন চৌধুরী, তন্ময় ধার যুক্ত হয়ে গেছো, শাহরিয়ার আহমেদ খান, আজমল। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো। তোমরা একটু জানিয়ে দাও সব কিছু ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। অলরেডি উত্তর চলে এসেছে কিন্তু আমার কাছে। স্নেহা বণিক বলছে অল ক্লিয়ার ভাইয়া। অনুপ শিকদার অল ক্লিয়ার। ওকে, নাজমুল আহমেদ বলছো আগের ভিডিও পাবো কোথায়। একটা সহজ হিসাব শিখাই দিই তোমাদের, যারা আগের ভিডিওগুলো চাও। ধরো সাপোজ আমার আগের ভিডিওগুলো দরকার, আমার আইডিটার মধ্যে গ্রুপে আসার পরে, ফেসবুক অ্যাপের থ্রুতে গ্রুপে আসার পরে আমার আইডিটার উপরে ক্লিক করলে আমি এই গ্রুপে যতগুলো পোস্ট দিছি সবগুলো সিরিয়াল বাই পেয়ে যাবা। সো দ্যাট মিনস আমার ক্লাসগুলো সবগুলো সিরিয়াল বাই পেয়ে যাবে, এটা একটা উপায় হতে পারে। দ্বিতীয়ত আমরা অ্যানাউন্সমেন্টেও একটা মাসের ক্লাস সম্পূর্ণ দিয়ে দিই, অবশ্যই এটা শেষ হইতে হতে একটা মাস শেষ হওয়ার পরেও এটা দিই। তৃতীয়ত ওয়েব অ্যাপে তোমাদের এসএস, সবাই এসএস না থাকলেও কিন্তু পেজে মেসেজ দিয়ে ওয়েব অ্যাপের জন্য আইডি পাসওয়ার্ড কালেক্ট করে নিবা। মানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ব্যাপারটা মেক শিওর করে নিবা। সো লগ ইন করে ফেললে কিন্তু একদম চিন্তা নাই, সবগুলো ক্লাস, সবগুলো লেকচার শিট একসাথে সাজানো পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। হ্যাঁ, আমি ভালো আছি, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করবো। সো আজকের ক্লাসটা সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস আমি তোমাদের বলে নিই। সো আজকে বেসিক্যালি আমরা বয়েলের সূত্র, কৃত কাজ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায়টা এভাবেই শেষ করে দিতে চাচ্ছি যেন তোমাদের এইটা রিলেটেড যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন সেটাতে তোমরা পারদর্শী হও। তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, অ্যান্ড অ্যাসাইনমেন্টে কিন্তু ভালোই কঠিন প্রশ্ন আসছিল। অ্যান্ড তোমাদের কিন্তু কলেজ খুলে যাচ্ছে, রাইট? সো আমি যেটা নিউজ দেখেছিলাম সেটা অনুসারে, সো কলেজ যদি খুলে যায় তখন কিন্তু তোমাদের রুটিন বা এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আর এটা নিয়েও চিন্তা করো না যে ভাইয়ারা ক্র্যাশ কোর্সে কিভাবে ক্লাস নেবেন। ক্র্যাশ কোর্সের রুটিনটা তোমার কলেজের রুটিন সাপেক্ষেই আমরা এখন যেমন সকাল বা বিকালের দিকে ক্লাসগুলো থাকতেছে, তখন সন্ধ্যা থেকে রাতের দিকে আমরা ক্লাসগুলো রিশিডিউল করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো চলো আমরা আমাদের প্রথম স্লাইডটার মধ্যে চলে আসি। আমাদের ফার্স্ট স্লাইডে আছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র যদি কেউ আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়ে থাকো তার জন্য তো একদম ইজি, এটা বেসিক্যালি আদর্শ গ্যাস চ্যাপ্টার পড়া। যদি নাও পড়ে থাকো কোনো সমস্যা নাই, আমি একটা ফিগারে তোমাদেরকে ফোকাস করতে বলবো। এই ফিগারটার দিকে থাকো ভাইয়া, যে এই ফিগারটা মাত্র জুম ইন করলাম, এই ফিগারটার দিকে তাকাও। দেখো এখানে কি আছে, একটা গ্যাস চেম্বার আছে। গ্যাস চেম্বারের মধ্যে এই যে দেখতে পাচ্ছ কিছু কি আছে, গ্যাস আছে, রাইট? এখানে কি আছে, একটা পিস্টন আছে। এই পিস্টনে কি উঠতে পারে, নামতে পারে, ফাইন। এই পিস্টনের উপরে একটা বাটখারা আছে, বাটখারা দিয়ে আমি কি করতেছি, তার উপরে চাপ প্রয়োগ করতেছি। এই গ্যাস পিস্টন, এই চেম্বারটার মধ্যে যে গ্যাসটা আছে, এই গ্যাসটারই পরিবর্তী অবস্থা এটা, এর পরের অবস্থা এটা। দ্যাট মিনস এটা একটা চিত্র, এটা হচ্ছে কিছুক্ষণ পরের চিত্র, এটা হচ্ছে আরো কিছুক্ষণ পরের চিত্র। এখানে তিনটা গ্যাস চেম্বার না, একটা গ্যাস চেম্বার আছে। একটা গ্যাস চেম্বারের তিনটা অবস্থার ব্যাপার দেখানো আছে। আমি যখন একটা বাটখারা চেপেছি তখন এখানে একটা আয়তন গ্যাসের, একটার জায়গায় দুইটা বাটখারা দিয়ে দিলাম, তখন কি আয়তনটা কমে গেছে, রাইট? স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। এখানে কিন্তু কোনো ছিদ্র নাই, এখানে আমরা দেখানোর জন্য একটা ট্রান্সপারেন্ট দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা পুরোটাই ঢাকা। সো কোনো গ্যাস যদি বাইরে বের না হতে পারে তাহলে চাপ যদি আমরা বাড়াই, ভর বাড়াইছি মানে কি গ্যাসটার উপরে চাপ বাড়াইছি, উপর থেকে চাপ পড়ছে না, চাপ পড়ছে। চাপ যদি বাড়াই তাহলে আয়তনটা কি হয়ে যায়, কমে যায়। আরো চাপ যদি আমি বাড়াই তাহলে কি আয়তনটা আরো কমে যায়। তাহলে চিন্তা করে দেখো, আমি চাপ বাড়াই, আয়তন কমে যাচ্ছে। এই যে কথাটা, এই কথাটাই বিজ্ঞানী বয়েল বলেছেন যে একটা আবদ্ধ অবস্থায় যদি তাপমাত্রা বাড়ানো কমানো হয়, একটা কথা বলে দিলাম কিন্তু এখানে তাপমাত্রাকে বাড়ানো কমানো হয়েছে, এমন কি করা হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় নেওয়ার সময় তাপমাত্রা বাড়াইছি, এই জায়গা থেকে এই জায়গার সময় তাপমাত্রা বাড়াইছি, কিছু কিন্তু করি নাই, রাইট? দ্যাট মিনস আমি তাপমাত্রাও বাড়াইলাম না, এখানে কোনো ফুটাফাটাও নাই। দ্যাট মিনস কোনো গ্যাস বাইরেও বের হবে না, বাইরে থেকে কোনো গ্যাস ভেতরেও আসবে না। কি করছি, জাস্ট চাপ বাড়াইছি, চাপ বাড়ায় দেখছি আয়তন কমছে। উল্টা ভাবেও কিন্তু চিন্তা করা যায়, এটা যদি প্রথম অবস্থা হয়, দুইটা বাটখারা সরাই দিলা এই অবস্থায় আসবা, একটা বাটখারা সরাই দিলা এই অবস্থায় আসবা। দ্যাট মিনস এখান থেকে এইভাবে চিন্তা করলে চাপ কমাইছি, আয়তন বাড়ছে। এখান থেকে এইভাবে চিন্তা করলে চাপ বাড়াইছি, আয়তন
কমছে, রাইট? অর্থাৎ একটা বাড়াইলে আরেকটা কি হয়ে যায়, কমে যায়। এন্ড এই সম্পর্কটা তো আমরা সবাই চিনি, একটা রাশিকে যদি বাড়াই ওই বৃদ্ধির সাপেক্ষে যদি অন্য রাশি কমে যায়, তাহলে এই পরিবর্তনটাকে আমরা কি বলি, এই পরিবর্তনটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, রাইট? দ্যাট মিনস ভি মানে আয়তন আর চাপ এরা পরস্পর কি সম্পর্কে সম্পর্কিত, এরা সব পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবসময় এটা হবে না। কখন এটা হবে, যখন তুমি তাপমাত্রা বাড়াবা না কমাবে না, চাপ আর আয়তন নিয়ে শুধু কাজ করবা, এন্ড কোনো কি থাকবে না, ফুটাফাটা থাকবে না। দ্যাট মিনস কোনো লিকেজ থাকবে না। লিকেজ থাকলে কি হইতো, এখান থেকে গ্যাস বাইরে বের হয়ে যেত, বাইরে থেকে গ্যাস ভেতরে আসতো, এই জিনিসগুলো ঘটতে পারবে না। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে তুমি কাজ করবা। নির্দিষ্ট পরিমাণ গ্যাস মানে কি, গ্যাসের মোল পরিমাণকে কি দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে প্রকাশ করা হয়। এন ধ্রুবক থাকবে, এন কে বাড়ানো যাবে না কমানো যাবে না। ফুটা থাকলে কিন্তু গ্যাস বাইরে বের হয়ে যেত, এন কমে যেত, তাই না? আবার যদি ফুটা থাকতো বাইরে থেকেও গ্যাস ভেতরেও যেতে পারতো। সো আমরা এনটাকেও টাচ করতে পারবো না, টিটাকেও টাচ করতে পারবো না। এখান থেকে এখানে তাপমাত্রাও একই থাকবে, আমার মোল পরিমাণও একই থাকবে। তখনই আমরা দাবি করতে পারবো আয়তন আর চাপ পরস্পর কি ব্যস্তানুপাতিক। কোথা থেকে, এই ঘটনাটা থেকে। এই ঘটনাটা থেকে কিন্তু এই সম্পর্কটা আমরা পাই। ভি ব্যস্তানুপাতিক কি, পি। আমরা জানি এই যে সমানুপাতিক সাইনটা আছে, এই সমানুপাতিক সাইনের বদলে কি লেখা যায় ভাইয়া, সমান সমান আর ধ্রুবক, এই দুটি জিনিস আনা যায়। সমানুপাতিক সাইনের বদলে আমরা সমান সমান আর ধ্রুবক এই দুইটা জিনিস নিয়ে আসতে পারি। আমরা ধ্রুবক হিসেবে এখানে আনলাম কাকে, কে কে, রাইট? দেন আমরা পিটাকে এপাশে পাঠিয়ে দিলাম, পিটাকে এপাশে পাঠিয়ে দিলে কি হয়, পি ভি ইকুয়াল টু কি, কে। অর্থাৎ দেখো চাপ আয়তন ইকুয়াল টু ধ্রুবক। খুব সহজ হিসাব। যখন গ্যাসের তাপমাত্রা বাড়াবো না কমাবো না, গ্যাসকে বাইরেও যেতে দিব না ভেতরে আসতে দিব না, তখন ওই গ্যাসটার চাপ আর আয়তনের গুণফলের মান ধ্রুবক থাকবে। অর্থাৎ তুমি এইখানে একটা চাপ পাচ্ছ না, পাচ্ছ, এইখানে একটা আয়তন পাচ্ছ না, গ্যাসের আয়তন পাচ্ছ। সো এই চাপ আর এই আয়তন গুণ করলে যেই মান পাবা, P1 V1 ধরে নিলাম। এইখানেও তো একটা চাপ আছে, পরিবর্তিত চাপ না, একটু বেশি চাপ আগেরটার চেয়ে। এখানেও তো একটা আয়তন আছে, একটু কমে গেছে না আয়তনটা। এই দুইটা গুণ করলেও সেই একই মানই পাবা। এই দুইটা গুণ করলে 10 পাইলে এই দুইটা গুণ করলেও 10 পাইবা। এন্ড এখানে কি একটা নতুন চাপ নতুন আয়তন, এগুলোও যদি গুণ করো সেই একই মানই পাবা। অর্থাৎ তুমি পিভি যে কোনো মুহূর্তে বের করো না কেন, এই দুইটা স্থির রেখে সব সময় দুইটা গুণ করলে কি পাবা, ধ্রুবকই পাবা। এটাই হচ্ছে এই কথাটা, ঠিক আছে? এখান থেকে আমরা সম্পর্ক বা সূত্র দাঁড় করাতে পারি। সেই সূত্রটা কি, পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ। এখন এই ছোট হাতের আইটা কি ভাইয়া, ছোট হাতের আইটা দিয়ে বোঝায় ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি, আদি। অর্থাৎ আদি চাপ আদি আয়তন। পিআই বলতে আদি চাপ ইনিশিয়াল প্রেসার, ভিআই বলতে আদি আয়তন। এন্ড এটা কি ফাইনাল, এফ দিয়ে কি বোঝায়, ফাইনাল। পিএফ মানে শেষ চাপ, ভিএফ মানে কি শেষ আয়তন। সো আমরা আদি চাপ ইনটু আদি আয়তন ইকুয়াল টু শেষ চাপ ইনটু শেষ আয়তন ব্যবহার করে কিন্তু অনেক কিছুই করতে পারি। সাপোজ ধরো এইটার মধ্যে কথা প্রসঙ্গে যদি বলি, তোমাকে এই গ্যাসটার আয়তন দেওয়া আছে, সাপোজ ধরো 3 লিটার বা 3 মিটার কিউব। এই গ্যাসটার চাপ দেওয়া আছে সাপোজ ধরো 2 প্যাসকেল দেওয়া আছে, কথার কথা। এই গ্যাসটার তোমার সাপোজ ধরো চাপ দেওয়া আছে, বাড়লো তো, কত বাড়লো, ধরো 4 প্যাসকেল হয়ে গেছে। এই গ্যাসটার আয়তন কত জানতে চাইলে এই ফর্মুলা দিয়ে ম্যাথ করা যাবে না? অবশ্যই যাবে। পিআই এর মান বসাই দিবা, ভিআই এর মান বসাই দিবা, এই মানগুলা 3 আর 2 3 দুগুণ 6 আর 4 পিএফ এর জায়গায় 4 বসাই দিবা, ভিএফ হিসাব করে ইজিলি পেয়ে যাবে। অর্থাৎ তুমি কিন্তু অ্যাকচুয়ালি এটার আয়তন বের করে ফেলতে পারো, রাইট? সো আমরা এই ফর্মুলাটা কি বলি, কি বয়েলের সূত্র। ফাইন, বয়েলের সূত্র নিয়ে আমাদের আশা করি সবারই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এখন আসবো বয়েলের সূত্রের গ্রাফ। এইটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা লাগবে। এই যে এতক্ষণ যা পড়লাম এগুলো কিন্তু আদর্শ গ্যাসেরই পড়া। কেউ আদর্শ গ্যাস পড়ে থাকলে সেম পড়াটাই আবার দেখছো, রাইট? এখন আমরা পড়বো বয়েলের সূত্রের গ্রাফ। এইটা আমাদের জন্য এই চ্যাপ্টারে কাজে লাগবে, কারণ আমি তোমাদের শিখাইছি আগের ক্লাসগুলোতে পি আর ভি এই গ্রাফের ক্ষেত্রফলের, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলের মানকে কি বলতে পারি আমরা, কৃতকাজের সমান বলতে পারি। তাই আমরা গ্রাফটা নিয়ে বেশি মাথা ব্যথা করবো এই জায়গায়, রাইট? সো ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর আমার ভি। এখন ব্যাপারটা হচ্ছে একটা বাড়াইলে আরেকটা কমে, তাহলে গ্রাফটা কেমন দেখানো উচিত? গ্রাফটা কিন্তু এইরকম দেখানো উচিত। খেয়াল করে দেখো, এইটা কিন্তু কি বোঝাচ্ছে, তুমি গ্রাফে ডানে যাওয়া মানে কি, ডানে যাওয়া মানে কি, ভি এক্স অক্ষ বরাবর আছে, গ্রাফে ডানে যাচ্ছ, দ্যাট মিন্স ভি এর পরিমাণ তুমি বাড়াচ্ছ। আয়তন যদি বাড়াও তোমার গ্রাফটা কি হয়ে যায়, ডানে গেলে নিচে নেমে যায় না? তুমি এইখান থেকে ডানে যাওয়া শুরু করলা, তোমার গ্রাফটা কি হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে না? অর্থাৎ একটা বাড়াইলে আরেকটা কমে। ভি যদি বাড়াও তাহলে পি কি ওই অনুপাতে কমে যায়, রাইট? দ্যাট মিন্স গ্রাফটা কিন্তু এইটা, রাইট? সো এটা কিন্তু এইভাবে চিন্তা করা যায়। এটা ধরো সাপোজ তোমার সেই
এটা তোমার ধরো সাপোজ এই P1 V1 মানে এই অবস্থাটা, সাপোজ ধরো এই অবস্থাটার একটা আয়তন, এই আয়তনের মানটা হচ্ছে এইটা, এই অবস্থায় একটা চাপ আছে, এই চাপের মানটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই অবস্থার আয়তন চাপ আমি প্লট করলাম এই বিন্দুটা, কেমন? ঠিক আছে, এটা হচ্ছে আমার P1 চাপটা, এটা হচ্ছে আমার V1 আয়তনটা। তুমি এখান থেকে এখানে কি করছো? চাপ বাড়াইছো। চাপ বাড়াইলে তোমার চাপটা কি উপরে, মানে y অক্ষ বরাবর চাপ, দ্যাট মিন্স এটা তোমার সেই নতুন চাপটা P2, এখানকার চাপ ধরো P2। এখানে একটা আয়তন আছে, সেই আয়তনটা V2, তাহলে সেই আয়তনটা কোন আয়তনটা? এই চাপটা তো এটা, আয়তনটা কোন আয়তনটা? আয়তনটা হচ্ছে এটা, রাইট? আয়তনটা হচ্ছে কি আমার এটা। তাহলে খেয়াল করে দেখো এই গ্রাফটা কিন্তু এই ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ আমরা বয়েলের সূত্রের জন্য P ভার্সেস V গ্রাফ কেমন পাবো? এই রকম পাবো। এন্ড বয়েলের সূত্রের যে ঘটনাটা তোমরা অলরেডি আমার কাছেই পড়ছো, তাপগতিবিদ্যায় যদি তাপমাত্রার মান ধ্রুবক থাকে তাহলে ওই তাপগতীয় প্রক্রিয়াগুলোকে কি প্রক্রিয়া বলা হয়? সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়া। কি বলবো? সমষ্ণ তাপগতীয়। দ্যাট মিন্স একটা জিনিস আজকে থেকে মাথায় সেট করে ফেলো, সেটা হচ্ছে সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়ায় বয়েলের সূত্র প্রয়োগ করা যায়। সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়ায় কি করা যায়? বয়েলের সূত্র PI/VI = PF/VF প্রয়োগ করতে পারবো। এখন বলতে পারো ভাইয়া বয়েল এই জিনিসটা কেমনে জানলো? বয়েল এই জিনিসটা কিভাবে পাইলো? বেসিক্যালি এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে করে আসে। আমি তোমাদেরকে বয়েল কিভাবে পাইছে সেটারও একটা চিত্র দেখাই। কেন? কারণ এটা আমাদের কাজে লাগবে। বয়েল অ্যাকচুয়ালি কিভাবে পাইছে? বয়েল হয়তো এইরকম একটা সেটআপ নিয়ে কাজ করছে, এইরকম একটা সেটআপ নিয়ে সে হয়তো কাজ করছে, যেই সেটআপের মধ্যে কিছু কি আছে? গ্যাস আছে, একটা পিস্টন আছে। এই গ্যাসটার সে চাপ মাপছে, পাইলো 2 ধরো সাপোজ। আয়তন মাপছে, আয়তন নাইবে পাইছে হয়তো 3 মিটার কিউব 2 প্যাসকেল, সাপোজ কথার কথা এরকম। সে চাপ বাড়াইছে কমাইছে, এই যে পিস্টনটা দিয়ে চাপ বাড়াইছে কমাইছে তার ইচ্ছা মতন। সো চাপ সে বাড়ায় 3 করলে আয়তনটা সে দেখছে কমে 2 হয়েছে। সে এরকম করে বিভিন্ন চাপের ভ্যালুর জন্য বিভিন্ন আয়তনের ভ্যালু একটা টেবিলে প্লট করছে। একটা টেবিলে কি করছে? একটার এগেইনস্টে আরেকটা কত আসে এক্সপেরিমেন্ট করে করে লিখছে। লেখার পরে সে মজার ব্যাপার যেটা দেখছে সেটা হচ্ছে, ও আচ্ছা এখানে 2 আর 3 আছে, 2 আর 3 গুণ যদি করি আমি পরস্পর, 2 গুণন 3, দ্যাট মিন্স আমার কত আসে? 6 আসে গুণ করলে। এখানে 3 আর 2 আসে, যদি গুণ আমি করি আসে কত? 6। এখানে সে চাপের ভ্যালু 6 ধরো পাইছে, তখন সে আয়তনের ভ্যালু দেখছে 1, এই দুইটাও যদি গুণ করে সে তখনও দেখছে কি 6ই আছে। সে মজার ব্যাপারটা লক্ষ্য করলো যে সকল PV = ধ্রুবক। সকল PV আগে কিন্তু সে টেবিল পাইছে, টেবিল থেকে পরে সম্পর্ক পাইছে, সম্পর্ক থেকে পরে গ্রাফ আঁকাইছে। ঘটনাটা বুঝো, আগে সে বিভিন্ন চাপের জন্য বিভিন্ন আয়তন মাপছে এক্সপেরিমেন্ট করে, দেন মাপাটা থেকে একটা সম্পর্ক পাইছে P আর V এর মধ্যে, সম্পর্কটা PV = ধ্রুবক মান। এটা 6 হইতে পারে, আমার এখানে যেমন 6 করে করে, বয়েলের ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে, কিন্তু একই মানই আসছে। সো এরপরে সে সম্পর্ক হয়েছে, তারপরে সে গ্রাফ আঁকাইছে। কারণ এক একটা গ্রাফ অ্যাকচুয়ালি কি এক একটা সমীকরণেরই চিত্র, রাইট? তোমরা সরলরেখা আশা করি পড়ছো। সরলরেখা কি এক একটা সরলরেখার সমীকরণ কি এক একটা আলাদা আলাদা গ্রাফ বা x অক্ষ y অক্ষ বরাবর একটা সরলরেখা নির্দেশ করে না? নির্দেশ করে। সো তেমনি এই সম্পর্কটার জন্য গ্রাফে কি এটা, এইটাই হচ্ছে ছিল কি বয়েলের প্রসিডিউর। সো বয়েলের প্রসিডিউরটা যদি দেখলাম, বয়েল যখন কাজটা করছিল তখন কিন্তু বয়েল যে বাউন্ডারি, লেখাটা কি সিস্টেম বাউন্ডারি, অর্থাৎ চারপাশে যেই দেয়ালটা ইউজ করছে গ্যাস চেম্বারের, সেই দেয়ালটার মধ্যে দিয়ে কিন্তু তাপের যাওয়া আসা সম্ভব ছিল, অর্থাৎ তাপ বাইরেও যেতে পারতো, তাপ ভেতরেও আসতে পারতো। দ্যাট মিন্স এখানে কিন্তু তাপ যাওয়া আসা নিয়ে কোনো ঝামেলা ছিল না। তাপমাত্রা কিন্তু বাড়ায় নাই, কমায় নাই, কিন্তু তাপ যাওয়া আসার জন্য সে কিন্তু বাড়তি করে কোনো প্রোটেকশন নেয় নাই। প্রোটেকশন মিন্স কি? এখানে তাপ অন্তরক পদার্থ দিয়ে দিতে পারতো, তাপ অপরিবাহী পদার্থ দিয়ে একটা সিলগালা করে দিতে পারতো, এই জিনিসটা সে করে নাই। এখন আমরা যেটা করব, বয়েল যে কাজটা করছে সেই কাজটাই করব। দেখো কি করলাম ভাইয়া, কি করছি আগেরটা থেকে, যে এটা আগে বয়েলের ব্যাপারটা, এটা আগে ছিল বয়েলের ব্যাপারটা, এখন কি করলাম ভাইয়া, এখানে একটা বর্ডার দিয়ে দিছি। এই যে কালো কালারের বর্ডার, এইটাকে চিন্তা করো তাপ অন্তরক পদার্থ দিয়ে একটা আবরণী দিয়ে দিছি, একটা লেয়ার দিয়ে দিছে। এই লেয়ারের মধ্যে থেকে তাপ বাইরেও যেতে পারে না, তাপ ভেতরেও আসতে পারে না। এটা এমন একটা বর্ডার। সো এখন এই সিস্টেমটার মধ্যে যাই ঘটনা ঘটবে এটাকে আমরা কি প্রক্রিয়া বলতে পারি বলতো? এই সিস্টেমের মধ্যে যাই ঘটনা ঘটবে এটাকে আমরা কি প্রক্রিয়া বলবো? এটাকে আমরা বলবো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এটাকে আমরা বলবো কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। কেন? কারণ এটার মধ্যে কি কোনো তাপের যাওয়া আসা হবে? হবে না। আগে একটা ছিল তাপমাত্রা সমান, আর এটা হচ্ছে তাপ সমান। তাপ সমান, রাইট? তাপ কোনো বাইরেও যাবে না, তাপ কোনো ভেতরেও আসবে না। এখন বয়েল যেভাবে কাজ করছে সেইভাবেই যদি আমরা এক একটা চাপের জন্য এক একটা আয়তন লিখি, এক একটা চাপের জন্য এক একটা আয়তন লিখি, এক চাপ বাড়ায় কমায় একটা চাপের জন্য একটা আয়তন, চাপ বাড়ায় কমায় একটা চাপের জন্য একটা আয়তন লিখি, লিখার পরে আমরা একটা সম্পর্ক পাবো। বেসিক্যালি বিজ্ঞানীরাই এটা করে দিয়ে গেছেন। সেই সম্পর্কটা হচ্ছে PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক।
পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি ধ্রুবক। এটা গত ক্লাসে পড়ছিলাম আমরা গামাটা। সো তফাৎটা বোঝো ভাইয়া, বয়েল যখন করছে বর্ডার দেয় নেই, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় নাই, আস্তে আস্তে সে চাপ কমাইছে বাড়াইছে, আমরা একটা বর্ডার দিয়ে দিছি, এখন চাপের আদান প্রদান হতে পারতেছে না। এখন আমি এক একটা চাপের জন্য এক একটা আয়তন, এক একটা চাপের জন্য এক একটা আয়তন নিয়ে বয়েল যে প্রসিডিউর করছে সব ডাটাগুলো খেয়াল করে দেখি, তাহলে আমরা যেই সম্পর্কটা পাবো, বয়েল পাইছিল পিভি ইকুয়াল টু ধ্রুবক, আর আমরা পাবো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এটাও কোথা থেকে আসছে ভাইয়া? এটাও এক্সপেরিমেন্ট করে আসছে। এটাও কোথা থেকে আসছে? এক্সপেরিমেন্ট করে আসছে। সো বয়েল যেই প্রসেসে করছে সেই প্রসেসেই করছি, জাস্ট আমরা একটা কন্ডিশন পাল্টাই দিছি, আমরা কি করছি একটা লেয়ার দিয়ে দিছি। সো তখন আমরা পাইছি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো ভাইয়া এই সম্পর্কটা কোথা থেকে আসছে? এই সম্পর্কটা আসছে এক্সপেরিমেন্ট থেকে। ঠিক এক একটা পি এর জন্য এক একটা ভি বের করে দেন ডাটাগুলো খেয়াল করলাম, খেয়াল করে দেখলাম যে পি আর ভি এখন গুণ করলে যে মানটা আসে, পরের পি আর পরের ভি গুণ করলে ওইটা আসে না। বাট পি আর ভি এর টু দি পাওয়ার গামা এক একটা গ্যাসের জন্য, এই যে এখানে তো একটা গ্যাসই রাখা হয়েছে, রাইট? এই গ্যাসের তো একটা গামা আছে। গামা কি? এক একটা গ্যাসের ক্যারেক্টারিস্টিক। তোমার উচ্চতা যেমন তোমার একটা ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য, রাইট? তেমনি গ্যাসের একটা ক্যারেক্টার হচ্ছে কি গামা। যেই গ্যাসটাই নিছি আমি যদি পি আর ভি টু দি পাওয়ার গামা এখানে গুণ করে যেই মানটা পাবো, এখানের পি ভি টু দি পাওয়ার গামা গুণ করে সেই একই মানই পাবো, এখানের পি ভি টু দি পাওয়ার গামা গুণ করলে একই মানই পাবো। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা কাজটা করি তখন আমাদের সমীকরণটা একটু পাল্টায় যায়, এক্সপেরিমেন্টের সমীকরণটা। সো আমরা বয়েলের জন্য যে গ্রাফটা দেখছি এটা হচ্ছে নীলটা, এন্ড রুদ্ধতাপীয়র জন্য এটা হচ্ছে পিভি ইকুয়াল টু ধ্রুবক গ্রাফ, নীলটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এক্সপেরিমেন্টালি সেই একই কাজটা করলে কি হয়, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এটাকে গ্রাফে যদি প্লট করি, গ্রাফে প্লট করলে এক একটা ভি এর মানের জন্য পি এর মান এই সমীকরণ থেকে নিয়ে নিয়ে বসায়ে যদি প্লট করি, প্লট করলে আমরা পাবো এইরকম একটা লাল গ্রাফ, এইরকম একটা লাল গ্রাফ। তফাৎটা বুঝো ভাইয়া, এটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা কি একটু বেশি খাড়া না? একটু বেশি খারাপ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এইচএসসি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন গ্রাফটা বেশি খারাপ, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ? দেখে উত্তর দাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ বেশি খারাপ। কেন এটাকে খারাপ বললাম? কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তুমি ডানে গেলে নিচে নামতে হয়, ভালো কথা। রুদ্ধতাপীতে ডানে গেলে আরো বেশি নিচে নামতে হয় না? একটু বেশি নিচে নামতে হয়, মানে বেশি খারাপ এটা। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন গ্রাফটা বেশি খারাপ? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে গ্রাফটা হয় পি ভার্সেস ভি গ্রাফটা, সেই গ্রাফটা তুলনামূলক বেশি খারাপ কার তুলনায়? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের তুলনায়। ঠিক আছে? সো এই দুইটা গ্রাফ থেকেই আমরা বুঝলাম যে দুই ক্ষেত্রেই আয়তন বাড়াইলে চাপ কমে, কিন্তু কোনটাতে বেশি কমে? কোনটাতে বেশি কমে? সমষ্ণ প্রক্রিয়া আয়তন 2 পরিমাণ বাড়াইলে চাপ যতটুকু কমবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2 পরিমাণ আয়তন বাড়াইলে বেশিটুকু নেমে যায় না? লাল গ্রাফটা একটু বেশি নিচে নামে না একই পরিমাণ ডানে যাওয়ার জন্য? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বাড়াইলে চাপ অধিকতর বেশি কমে। ঠিক আছে? এই দুইটা ইনফরমেশন যে ভাইয়া বললাম এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কোথা থেকে আসছে? এরকম টেবিল দাঁড় করায় এক্সপেরিমেন্ট করে আসছে। একইভাবে আমাদের আরো কয়েকটা ফর্মুলা একটু মুখস্থ রাখতে হবে, এগুলোর কোনো ডিরাইভেশন নাই ভাইয়া। সো আরো কয়েকটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে, যেমন সমষ্ণ প্রক্রিয়ার জন্য তো আমি বলেই দিছি বয়েলের সূত্রের গ্রাফটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা মাত্র একটা সম্পর্ক দেখলাম, বললাম কি এক্সপেরিমেন্টালি আসছে। দেন এটা তো পি আর ভি নিয়ে করছি নাকি? রুদ্ধতাপীয় যে সেটআপটা, এই যে এই সেটআপটা নিয়ে পি আর ভি মাপছি খালি। আমি যদি পি না মেপে পি এর জায়গায় টি মাপি, মানে থার্মোমিটার ঢুকাই দিলাম, একটা তাপমাত্রা মাপি, বসাই, আয়তন মাপি, দেন যদি আমি এই সম্পর্কগুলো নিয়ে স্টাডি করি, তাহলে আমরা একটা সম্পর্ক পাবো, সেটা হচ্ছে টি আর ভি এর মধ্যে। তারপরে আমরা একটা সম্পর্ক পাবো, সেটা কি টি আর ভি এর মধ্যে, ওই সম্পর্কটা হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেন কেউ যদি চায় যে না পি আর ভি এর মধ্যে সম্পর্ক পাইছে, টি আর ভি এর মধ্যে সম্পর্ক পাইছে, কেউ যদি চায় টি আর পি এর মধ্যে শুধু টি আর পি মাপবে, সেটাও করা যায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটায় সেই রকম করে টেবিল করে সম্পর্ক দাঁড় করায়, দেন গ্রাফ করা যায়। যেই সম্পর্কটা পাবো সেই সম্পর্কটা হচ্ছে এটা। আমাদের ডিরাইভেশনটা নাই এই জায়গাগুলোতে। এগুলো কোথা থেকে আসছে? এক্সপেরিমেন্টালি আসছে। অনেকে এই ডিরাইভেশনটা তোমাদের দেখাইতে পারে, এইটা আর এটা জানলে এটা জানা যায়, এটা হচ্ছে P1 V1 বাই T1 P2 V2 বাই T2 সূত্র দিয়ে। বাট বেসিক্যালি এগুলো সবগুলোই এক্সপেরিমেন্ট করে আসে। সো তোমাদের কাজ হবে ভাইয়া এই পেজে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো লিখে ফেলা। বাট একটা জিনিস একটু আগে লিখা, এটা তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য, এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। দুই ক্ষেত্রেই কিন্তু গ্যাসের পরিমাণ বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। সো এটা সমষ্ণ প্রক্রিয়া বললে ইউজ করতে পারবো চাপ আর আয়তনের সম্পর্ক, আর এটা রুদ্ধতাপীয় বললে চাপ আর আয়তন, রুদ্ধতাপীয় বললে তাপমাত্রা আর আয়তন, রুদ্ধতাপীয় বললে তাপমাত্রা আর চাপ। এই ক্ষেত্রে তাপমাত্রার সাথে সম্পর্ক নেই, কারণ এক্ষেত্রে তাপমাত্রাটাই কি ধ্রুবক। এখন একটু বলি প্রশ্নের মারপ্যাচ, প্রশ্নের ভাষার মারপ্যাচ, এটা একটু ধরার চেষ্টা করো।
প্রশ্নে তোমাকে ডিরেক্টলি বলা নাও থাকতে পারে সমষ্ণ প্রক্রিয়া, প্রশ্নে তোমাকে ডিরেক্টলি সমষ্ণ প্রক্রিয়া নাও বলা থাকতে পারে, প্রশ্নে তোমাকে ডিরেক্টলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া নাও বলা থাকতে পারে। তাহলে কেমনে তুমি প্রশ্ন পড়ে বুঝবা কোন সূত্র তোমার ব্যবহার করতে হবে, এই পাশের গুলা নাকি এই পাশের গুলা? এই জায়গাটাতে ভাইয়া একটু তোমাকে সাহায্য করি, একটা নোট লিখে দিছি ভাইয়া তোমাকে প্রশ্ন ধরার জন্য। প্রশ্নে যদি হঠাৎ বা আকস্মিক চাপ বা আয়তন পরিবর্তনের কথা বলা থাকে, হঠাৎ মানে সাডেনলি ঘটছে, যেমন কি হতে পারে, বেলুন ফেটে যাওয়া, এটা কি আস্তে আস্তে ফাটে নাকি হঠাৎ করে ফাটে? হঠাৎ করে ফাটে না। টায়ার ফেটে যাওয়াটা, এটা কি আস্তে আস্তে ফাটে নাকি হঠাৎ করে ফাটে? হঠাৎ করে ফাটে। অ্যান্ড তোমাদের বোম ব্লাস্ট হওয়াটা, বোম যদি ব্লাস্ট হয় এটা কি আস্তে আস্তে ব্লাস্ট হয় নাকি হঠাৎ করে ব্লাস্ট হয়? হঠাৎ করে ব্লাস্ট হয় না। এই যে হঠাৎ বা আকস্মিক যদি চাপ বা আয়তনের পরিবর্তন হয়, তাহলে আমরা এই প্রক্রিয়াটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো। অথবা যদি কোনো একটা তাপ রোধী বা তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি একটা বর্ডার দেওয়া থাকে, একটু আগে আমি কি করছি, তাপ অন্তরক পদার্থ দিয়ে একটা বর্ডার দিয়ে দিছি না কালো কালারে, তাপ অন্তরক পদার্থ দিয়ে যদি একটা বর্ডার দেওয়া থাকে তাহলেও রুদ্ধতাপীয়। তাহলে কয়টা ঘটনা বললাম? হঠাৎ বা আকস্মিক ঘটলে এটা কি ঘটনা? রুদ্ধতাপীয় ঘটনা। তাপ অন্তরক পদার্থ দিয়ে একটা লেয়ার দেওয়া থাকলে, অর্থাৎ তাপ বাইরেও যেতে পারবে না ভেতরেও আসতে পারবে না, এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি লেয়ার দিয়ে দিলাম, তাহলেও কি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন হঠাৎ বা আকস্মিক হইলে কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া? হঠাৎ বা আকস্মিক হইলে টায়ারের ক্ষেত্রেও, টায়ারে তো আর তাপ অন্তরক পদার্থ নাই, টায়ারের মধ্যে দিয়ে তো তাপ যাওয়া আসা করতে পারে, কিন্তু তারপরও টায়ার হঠাৎ ফাটলে এটা কেন রুদ্ধতাপীয়? এটার উত্তরটা হচ্ছে তাপ নর্মালি একটা পদার্থ থেকে আরেকটা পদার্থতে যাইতে একটু সময় লাগে, এমন না যে সাথে সাথে যায়। তোমরা চিন্তা করে দেখো, আমরা ছোটবেলায় এরকম খেলা খেলতাম না, মোমবাতি রাখতাম বাসায়, মোমবাতির উপরে দিয়ে আঙ্গুলে এমন এমন করতাম, আঙ্গুল পুড়ে যায় তো? পুড়তো না। কিন্তু তুমি যদি রাইখে দাও, হাতটা আঙ্গুলটা রাইখে দাও, তাইলে দেখো পুড়ে যাবে না? পুড়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে কি হয়? পুড়ে যায়? পুড়ে যায় না। কারণ কি? তোমার বডিতে, মোমবাতি তো অনেক উত্তপ্ত অবভিয়াসলি, তোমার বডি তো সেই তুলনায় ঠান্ডা, তোমার বডিতে মোমবাতি থেকে তাপটা কি যাইতে সময়টা পায় না। তুমি যদি রেখে দাও তাহলে যাওয়াটা সম্ভব হয়। তার মানে হঠাৎ বা আকস্মিক যদি কোনো একটা জিনিস করো, মানে যেমন মোমবাতির উপরে আঙ্গুল নেওয়া, চুলার উপর দিয়ে আঙ্গুল নেওয়া, সো হঠাৎ বা তাড়াতাড়ি যদি করো তাহলে দেখবে কি তোমার গরমটা আর ধরতে পারে না, তোমার লাগে না, রাইট? সো হঠাৎ বা আকস্মিক যদি পরিবর্তনটা হয়, তাপ বা আয়তনের হঠাৎ বা আকস্মিক চেঞ্জটা করো তুমি, তাহলে তুমি দেখবা তাপ আদান প্রদান হইতে পারছে না। হ্যাঁ, তাপ আদান প্রদান চাইলে হইতে পারতো, কিন্তু তাড়াতাড়ি হয়েছে এত যে তাপ আসতেও পারে নাই, এত দ্রুত যাইতেও পারে নাই। তাইলে এটাকে আমরা ইফেক্টিভলি কি বলতে পারি? রুদ্ধতাপীয় মানে কি? তাপ যাওয়া আসা করবে না যে প্রক্রিয়ায়, তো ওইখানেও তাপ যাওয়া আসা করে না। তার মানে হঠাৎ বা আকস্মিক ঘটনাগুলো লেখা থাকলে, বোম ব্লাস্ট হওয়া লেখা থাকলে, টায়ার ফেটে যাওয়া লেখা থাকলে ধরে নিতে হবে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অ্যান্ড ভাইস ভার্সা, যদি তোমাকে ধীরে 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 চাপ বা আয়তনের পরিবর্তনের কথা বলা থাকে, এন্ড কোনো বর্ডারও না থাকে, কোনো বর্ডার মানে তাপ রোধী পদার্থ দিয়ে বর্ডার না থাকে, তাহলে তোমার বুঝতে হবে এটা সমষ্ণ প্রক্রিয়া। ধীরে ধীরে চাপ বা আয়তন পরিবর্তন বললে এটা বুঝতে হবে এটা কি? সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে? সো এই পেজে ভাইয়া যা লেখা আছে একটু লিখে ফেলো তো, লিখা হইলে আমাকে একটু কমেন্টে জানাও, লিখা হইলে আমাকে কমেন্টে জানাও, তারপর কিন্তু আমরা অনেক ম্যাথ করব। এই পেজে যা লেখা আছে একটু ভাইয়া লিখে ফেলো, এই জিনিসটা দিয়ে কিন্তু খুবই কাজে লাগবে, অনেকগুলো পরীক্ষায় আসার মতন ম্যাথ আমরা সলভ করব এখন। সো এই যে পেজে যা লেখা আছে, এই পেজটা বলতে গেলে আমাদের মাদার কন্টেন্ট, এতক্ষণ যা পড়ছে এগুলো তো স্লাইডে দিয়ে দিব, বাট এই পেজটা হচ্ছে আমাদের সেই মেইন পরীক্ষার আগের দিন রাতে দেখে যাওয়ার মতন যে জিনিসগুলো, এই পেজটা হচ্ছে তাদের মধ্যে একজন। এই পেজটা তোমার পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। সো এই পেজে যা যা লিখছি সবগুলো ইম্পর্টেন্ট কথা একটু লিখে রাখো দ্রুত। এই পেজটা লিখা হইলে আমাকে কমেন্টে জানাও, দেখি কে সবার ফার্স্ট লিখতে পারে। ধ্রুব চৌধুরী একটা প্রশ্ন করছো, এখন ভাইয়া কি করব যখন কলেজ খুলে যাবার কারণে অনেকেই হোস্টেলে আমরা যাব, কিন্তু হোস্টেলে মোবাইল নিতে দিবে না, এটা আসলে একটা সমস্যা। হোস্টেলে এখন যাওয়াটাও ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় একটু কয়েকদিন দেখে যাও, সবাই যখন যাবে তখন যাও। এখন যদি যাও যাইতেও পারো, কিন্তু আমার কাছে মনে হয় আরেকটু দেখে নাও কয়েকদিন। লিখা হইলে ভাইয়াকে কমেন্টে জানাও, আমি কিন্তু পর্যাপ্ত সময় দিচ্ছি তোমাদের লেখার জন্য।
লেখা হয়েছে কমেন্টে জানাও কিন্তু আমাকে, লেখা হয়ে থাকলে সবার লিখতে হবে এই পেজটা। ওকে ফাইন, আশা করি তোমাদের সবারই লেখা হয়ে গেছে। তো চলো আমরা এখন আমাদের সামনে আগাই। সো একটা প্রবলেম দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি আমরা। সো একটা ফার্স্ট প্রবলেমটা একটু খাতায় তুলে ফেলো দ্রুত। এন্ড আমি তোলার ক্ষেত্রে তোমাদের বলছি যে তোলার ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার সহিত তুলবা, কারণ স্লাইড তো ভাই দিয়ে দিই, বাংলায় পুরাটা লেখা দরকার নাই। টায়ারে রক্ষিত কোনো গ্যাসের চাপ দেওয়া আছে, সেই চাপটা কি 1098140.163 প্যাসকেল। টায়ারটা হঠাৎ ফেটে গেলে এর আয়তন 6 গুণ হলে গ্যাসটা কত পরমাণুক বলে তুমি মনে করো? সহজ কথায় তোমরা যদি লিখো তাহলে লিখবা কি, আদি চাপ তোমার দেওয়া আছে, আদি চাপ কত টায়ারের ভেতরে থাকা অবস্থায় চাপ, সেটা কি 1098140.163 এত প্যাসকেল। এন্ড টায়ারটা হঠাৎ ফেটে গেলে এর আয়তন 6 গুণ হয়ে যায়। দ্যাট মিনস পরে আয়তন বেড়ে গেছে, রাইট? স্বাভাবিক, টায়ারের মধ্যে গ্যাসটা সংকুচিত অবস্থায় টায়ার ফেটে গেলে এটা উন্মুক্ত হয়ে যাবে, অনেক বেশি আয়তন হয়ে যাবে। মানে শেষ আয়তন আদি আয়তনের কত গুণ? 6VF = কত? 6VI। তোমরা কিন্তু এখানে চাইলে PI এর জায়গায় P1 ইউজ করতে পারো, VI এর জায়গায় V1 ইউজ করতে পারো, VF এর জায়গায় V2 ইউজ করতে পারো, 1 2 দিয়েও ইউজ করা যাবে। এটা দেওয়া আছে আমাকে, ঠিক আছে? তাহলে VF = 6VI দেওয়া আছে। গ্যাসটা কত পরমাণুক বলে তুমি মনে করো? তুমি যদি গামা বের করতে পারো, গামা বের করতে পারলে আমরা জানি গামা এর ভ্যালুর উপরে সিদ্ধান্ত নেওয়া যায় গ্যাসটা কত পরমাণু। গামা যদি 1.6 হয়, 1.6 এর মতন হয়, তাহলে আমরা কি বলি? গ্যাসটা এক পরমাণুক। 1.4 হইলে আমরা বলি দ্বি পরমাণুক, 1.33 হইলে আমরা বলি ত্রিপরমাণুক, রাইট? ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? পি আর ভি এর মধ্যে সম্পর্কটা লিখে গামাটা বের করবো। আমার টার্গেট হচ্ছে এই গামাটাকে বের করা। গামা যদি চলে আসে আমার ম্যাথের অ্যান্সার চলে আসবে। সো আমি সূত্র লিখে ফেলি, পি আই ভি আই ইকুয়াল টু পি এফ ভি এফ। এটাকে লিখলে হবে? হবে না। কেন? কারণ টায়ারে গ্যাসটা ছিল, টায়ার হঠাৎ ফেটে গেছে, এই যে হঠাৎ কথাটা আছে, হঠাৎ কথা থাকলে আমরা কি করব? গামা দিয়ে দিব, গামা সহ সূত্রগুলা দিয়ে দিব। পিআই ভিআই টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ধরে এটাকে করতে হবে, ঠিক আছে? হঠাৎ কথাটা থাকলি। এখন আমরা এখান থেকে গামা বের করতে চাই। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করলে পারি, সেটা হচ্ছে পি, এখানে কিন্তু একটা জিনিস মিসিং। গামা বের করতে চাইলে পিআইও লাগবে, ভিআইও লাগবে, পিএফও লাগবে, ভিএফও লাগবে। তুমি লাগলে ভিআই এর সম্পর্ক পাইছো, বাট তুমি পিএফ কত সেটা তো জানো না। এটা একটা কমন সেন্স খাটাইতে হবে। টায়ারটা হঠাৎ ফেটে গেলে ফাটার পরে টায়ারের ভিতরে গ্যাসটা কোথায় যাবে? টায়ারের ভিতরে গ্যাসটা বায়ুতে যাবে, নর্মাল বাতাসে আসবে আমাদের। বাতাসে চাপ কত? বাতাসে গ্যাসের উপরে চাপ কত? এটা কিন্তু তোমাকে কেউ বলে দিবে না। বাতাসে গ্যাসের সাধারণ বা স্বাভাবিক চাপ হচ্ছে 1 atm। 1 atm অর্থাৎ শেষ চাপ যেটা ভাইয়া, সেটা কখন? যখন বাতাসে আসে গ্যাসটা। বাতাসে আসলে বাতাসের চাপ কত? 1 atm। সো 1 atm এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে কি? এটা কমন সেন্স। গ্যাস বাতাসে আসলে বাতাসের স্বাভাবিক চাপ পায়, বাতাসের স্বাভাবিক চাপ 1 atm। 1 atm চাপ কত প্যাসকেলের সমান? 101.325 প্যাসকেলের সমান। ভাই কিন্তু ম্যাথগুলো করানোর সময় অনেকগুলো ডাটা তোমাকে আলাদা আলাদাভাবে মনে রাখতে বলি, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবা। ম্যাথ হয়তো অনেকেই পারবা না, জাস্ট এই কয়েকটা ছোট্টখাট্ট ইনফরমেশন ভুলে যাওয়ার কারণে। সো এই ইনফরমেশনগুলো মাথায় রাখবা। এখন আমি এই জায়গাটা থেকে কাকে বের করবো? গামাকে বের করবো। সো আমি ভি গুলাকে এক পাশে নিয়ে আসি, ভি আই টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ভি এফ টু দি পাওয়ার গামা। এভাবে লিখলে সুবিধা হয় নাকি আরেকভাবে লিখলে সুবিধা হয়? এভাবে লিখি, এভাবে লিখলে সুবিধা হয়। ভিএফ গুলার এক পাশে নিই, ভিএফ এর ওই পাশে ভিআইটারে পাঠাই দিই, তাহলে সুবিধা হয়। ভিএফ বাই ভিআই টু দি পাওয়ার কি? গামা। ঠিক আছে, আমি এটাকেও পাশে পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এটাকে পাশে পাঠাই দিচ্ছি, লিখছি এই পাশেই, কিন্তু এটাকে পাঠাইছি অ্যাকচুয়ালি ওই পাশে। পিএফ বাই পিআই বাই পিএফ হয়ে যায় নাকি? পিআই বাই পিএফ হয়ে যায়। ওকে, এখন আমরা
এই জায়গা থেকে সম্পর্ক দাঁড় করাইলে, সো এখানে ভিএফ বাই ভিআই কি লিখতে যায় 6 টু দি পাওয়ার গামা, দেওয়াই আছে প্রশ্নে 6 ইকুয়াল টু পি আই বাই পিএফ। একবারে ভ্যালু বসাই ফেলি ভাইয়া ক্যালকুলেটরে। পি আই এর জায়গায় 101325 বসাও, 101325 বসাইলাম। অ্যান্ড পিএফ এর জায়গায় 101325 বসাও, আর পি এর জায়গায় 1098140163 ডিভাইড বাই 101325। তাহলে এখানে আমার অ্যান্সার আসতেছে 10 দশমিক, এই যে এই জিনিসটা হিসাব করে যদি করি, পি এর জায়গায় এটা, পি এর জায়গায় 10.837 এত, ঠিক আছে। এখন আমরা এখানে গামা বের করবো। এই জায়গা থেকে অনেকেই ভুল করে ফেলবা, গামা বের করতে অনেকেই ভুল করে ফেলবা। প্রথমত এখানে আমরা গামা বের করতে, মানে পাওয়ারের একটা জিনিস বের করতে চাই, কেমনে বের করবা? উভয় পক্ষে লন নিতে পারো বা লগ নিতে পারো, উভয় পক্ষে লন বা লগ নিতে পারো। তো আমি উভয় পক্ষে লগ নিলাম, উভয় পক্ষে লগ নিলাম। লগ নিলে এই পাশে কি আসবে? গামা লগ 6 টু দি পাওয়ার গামা। আমরা জানি লগের ভিতরে যে জিনিসটা থাকবে ওইটার পাওয়ারটা কি হয়ে যায়? সহগ হয়ে যায়। দেখো তো এই লেখাটা ভাইয়া লিখতেছি ঠিক হচ্ছে কিনা, এই লেখাটা ভাইয়া লিখতেছি দেখো ঠিক হচ্ছে কিনা। এইখান থেকে লগ নিছি, এখানে একটা লগ নিছি, লগ 6 টু দি পাওয়ার গামা, গামাটারে আবার সামনে নিয়ে আসছি সহগ হিসেবে। ডান পাশেও লগ নিতে হবে না, ডান পাশেও লগ নিতে হবে, তাহলে কি লগ 10.837। এখন এই জায়গা থেকে এখন আমরা হিসাব করতে পারবো। এখন আমি একটু ভাই এদিকে লিখি, হ্যাঁ, সো এদিকে লিখি। সো আমি এখান থেকে বের করবো কি গামাকে, সো গামা ইকুয়াল টু কত? লগ 10.837 ডিভাইড বাই কত? লগ 6। তাহলে চলো এই জায়গাটা আমরা হিসাব করি। লগ 10 বেস, লগ করতে পারো তো তোমরা? 10.837 ডিভাইডেড বাই লগ বেস কত? 10, 6, ঠিক আছে। তাহলে আমার আসতেছে 1.3299, 1.3299, দ্যাট মিনস 1.33 গামা পেয়ে গেছি আমি 1.33। আমরা জানি গামা যদি 1.33 এর সমান হয় তাহলে গ্যাসটা কত পরমাণুক? তাহলে গ্যাসটা 3 পরমাণুক। অতএব গ্যাসটি 3 পরমাণুক। অনেকে আবার এটা ভুলে যায় যে গ্যাসটা 3 পরমাণুক মানে কি? গ্যাসটা 3 পরমাণুক মানে গ্যাসের একটা অণুতে কয়টা পরমাণু আছে? একটা অণুতে 3টা পরমাণু আছে। একটা অণুতে কয়টা পরমাণু আছে? একটা অণুতে 3টা পরমাণু আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার এই ম্যাথটা। বুঝছো কিনা সবাই? কমেন্ট একটু জানাও বুঝছো কিনা এই ম্যাথটা। তারপরে আমরা একটু কঠিন ম্যাথের দিকে যাব। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা একটু জানাও কমেন্টে। এই ম্যাথটা বুঝছো কিনা একটু জানাও কমেন্টে, ওকে। এই ম্যাথটা একদম সহজ, আশা করি কারোই কোনো প্রবলেম থাকার কথা না। এরপর একটা কঠিন ম্যাথের দিকে আমরা একটু আগাবো, ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা একটু টাইপ ভার্সনটা দেখে ফেলি, যে টাইপ করা এইটা স্লাইড আকারে তোমার দিয়ে দিব। সো পিআই দেওয়া ছিল, পিএফ শর্ত ফেটে যাওয়ার পরে গ্যাস বায়ুমণ্ডলে যায়, আর বায়ুমণ্ডলের চাপ 1 atm, এটা মুখস্থ থাকবে, ঠিক আছে। গামা ভিএফ ইকুয়াল টু 6VI দেওয়া আছে, সো এখান থেকে হিসাব করলাম, হিসাব করলে আমার গামা চলে আসলো, ঠিক আছে। এখানে ডিরেক্ট ক্যালকুলেটরে আমি লগ দিয়ে দেখাইছি, উভয় পক্ষে লগ নিয়ে করতে পারো, কেমন? ওকে আচ্ছা, এবার আমরা চলে যাই, চলো আমাদের আরেকটা ম্যাথে। এই ম্যাথের প্রশ্নটা ভাইয়া একটু তুলে ফেলো, এই ম্যাথের প্রশ্নটা ভাইয়া একটু খাতায় তুলে ফেলো। এই ম্যাথটা একটু তুলনামূলক আগেরটার চেয়ে কঠিন, সো এই ম্যাথটার প্রশ্নটা একটু খাতায় তুলে ফেলো। এই ম্যাথের প্রশ্নটা একটু ভাইয়া খাতায় তুলে ফেলো। ওকে ফাইন, এই ম্যাথের প্রশ্নটা ভাই একটু খাতায় তুলে ফেলো দ্রুত, খাতায় তোলা হলে আমাকে বলো। ওকে, তো এই ম্যাথটা কি বলা আছে? তোমরা প্রশ্নটা তুলতে তুলতে আমি একটু প্রশ্নটা পড়ি নাকি। একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে অগ্নিগোলক সৃষ্টি হয় তার ব্যাস দেওয়া আছে 200 মিলিমিটার, তাপমাত্রা 105 কেলভিন। ফাইন, অগ্নিগোলকটি রুদ্ধতাপ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়ে যখন 2000 মিটার ব্যাস লাভ করলো তখন তার তাপমাত্রা নির্ণয় করো। খুব সহজ হিসাব। জিনিসটা এরকম, অ্যাকচুয়ালি আমি কালারে দিয়ে আঁকি। আগে একটা অগ্নিগোলক বিস্ফোরণ হবে, রাইট? বিস্ফোরণের পূর্বে অগ্নিগোলক বিস্ফোরণের ফলে যে অগ্নিগোলক সৃষ্টি হয়, আচ্ছা বিস্ফোরণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেও
একটা আদি অবস্থা, একটা পরের অবস্থা। আদি অবস্থায় তার ব্যাস দেওয়া আছে, ব্যাস কত দেওয়া আছে? 200 মিলিমিটার, 200 মিটার, সরি 200 মিটার দেওয়া আছে। এন্ড তাপমাত্রাও দেওয়া আছে, তাপমাত্রা কত? 105 কেলভিন। ঠিক আছে, ওকে। এখন কি হবে? এখন এইটা আরো প্রসারিত হচ্ছে, স্বাভাবিক স্বাভাবিক, সে আরো প্রসারিত হবে, আরো প্রসারিত হচ্ছে সময়ের সাথে সাথে। বিস্ফোরণটা আরো প্রসারিত হয়ে এই আকার ধারণ করলো। এখন তার ব্যাস কত? এখন তার ব্যাস হচ্ছে 2000 মিটার। এখন তার তাপমাত্রাটা কত সেইটা জানতে চাইছে। অর্থাৎ আমার কাছে সহজ কথায় T1 দেওয়া আছে, V1 একটা ব্যাসের মাধ্যমে দেওয়া আছে, অ্যান্ড V2 একটা ব্যাসের মাধ্যমে দেওয়া আছে। সো আমরা বুঝতেই পারতেছি তো এখানে টি আর ভি এর নিয়ে কাজ কারবার। সো আমি টি আর ভি এর মধ্যে সম্পর্ক লিখে ফেলবো। সো আমি লিখি কেমনে এটা একটু দেখাই দিই। T1 V1 ইকুয়াল টু T2 V2। প্রথমে আগে আমি এগুলো লিখি, তারপরে আমি রুদ্ধতাপীয় তো দেওয়াই আছে প্রশ্নে, রুদ্ধতাপীয় তো, সো রুদ্ধতাপীয়র জন্য আমি গামা বসাই পড়ে। সো টিভি থাকলে গামা -1 বসাই দিই দুই পাশে। ঠিক আছে, সো এইভাবে ফর্মুলাগুলো আমি মুখস্থ রাখি ছাত্র হিসেবে। ওকে, তো আমরা এবার আসবো কি এই জায়গাটাতে কাকে বের করব? টার্গেটটা হচ্ছে আমার একে বের করা, ওকে বের করা টার্গেট। ঠিক আছে, ওকে যদি বের করা টার্গেট হয় তাহলে আমি ওকে একটু এ পাশে নিয়ে আসি, T2 বাই T1, মানে বেসিক্যালি T1টার এ পাশে আনছি। ওকে, দেন এই পাশে আমি এটাকে যদি এটাকে এ পাশে নিচ্ছি, এটাকে এ পাশে আনি, তাহলে V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা -1 এই পর্যন্ত আনলাম। কিন্তু আমার কাছে তো ভি দেওয়া নাই সরাসরি, আমার কাছে গামা দেওয়া আছে 1.66, বাট ভি দেওয়া নাই, ব্যাস দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমি একটা কাজ করব। আমরা জানি গোলক, অগ্নিগোলক, রাইট? গোলক কথাটা আছে তো নাকি? ভি এর সূত্র, গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই কি? আর কিউব, রাইট? স্মল আর কিউব। ব্যাসের মাধ্যমে যদি এটাকে নেই তাহলে ব্যাসার্ধ আর ব্যাসের সম্পর্ক কি? একটা আর একটা ডাবল, রাইট? সো ব্যাসার্ধের তুলনায় ব্যাস ডাবল, সো 4/3 পাই আর এর জায়গায় কি বসাই দিতে পারি? d/2 হোল কিউব বসাই দিতে পারি। মোট কথা ভি আর ডি এর বাকি সব তো ধ্রুবক। এই 4/3 বেটা ধ্রুবক, পাই বেটা ধ্রুবক, 1/2 হোল কিউব ধ্রুবক, ডি কিউব আছে। সো মোট কথা ভি আর ডি এর মধ্যে সম্পর্কটা কিরকম? ভি সমানুপাতিক ডি কিউব। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথেই তোমাদের একটা ট্রিক্স শিখাইতে চেষ্টা করি। এই ম্যাথে এই ট্রিক্সটাই আমি তোমাদের শেখাচ্ছি। তোমরা এই সম্পর্কটা থেকে সমানুপাতিকগুলো বাদ দিয়ে কি করতে পারো? ধ্রুবকগুলো বাদ দিয়ে কি করতে পারো? সমানুপাতিক সম্পর্ক দিতে পারো। তোমার যেহেতু ভি দরকার, ভি এর অনুপাত, তুমি ভি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক দাঁড় করে ফেলবা, যেমনটা আমি দাঁড় করে ফেলছি, ভি সমানুপাতিক ডি কিউব। তারপরে তুমি এই রেশিওটাকে, ভি এর রেশিওকে ডি এর রেশিওতে কনভার্ট করবা, V1/V2 কে D1/D2 তে কনভার্ট করো। উপায় কেমনে শিখাই দিচ্ছি ভাইয়া। একটা জিনিস খেয়াল রাখো, এটা একটা টনিকের মতন মনে রাখতে পারো। ভি সমানুপাতিক ডি, কি সম্পর্ক? সমানুপাতিক। লিখে ফেলবা ভাইয়া, V/V ইকুয়াল টু D/D। এখানে বসাই দিবা 1, আচ্ছা V/V ইকুয়াল টু D/D, কিন্তু ডি না, এটা কি ডি কিউব, কিউবগুলো দিয়ে দিও কেমন? সব কিউব থাকলে কিউব দিবা, স্কয়ার থাকলে স্কয়ার দিবা, কিছু না থাকলে কিছু না দিবা। V/V ইকুয়াল টু D/D কিউব। এখন তুমি 1 2 বসাই দিবা। 1 2 বসানোর ক্ষেত্রে যদি সমানুপাতিক সম্পর্ক হয়, 1 এর বরাবর 1, 2 এর বরাবর 2, 1 এর বরাবর 1, 2 এর বরাবর 2, এটা গেল কি সমানুপাতিকের জন্য সম্পর্ক। এই ম্যাথটাতে কিন্তু এটা দিয়ে হয়ে যায়, কিন্তু আমি তোমাদের টেকনিক শিখাবো বলছি, আরেকটা পার্টও দেখাই দিই। ধরো এটা তো সমানুপাতিক সম্পর্কের পার্টটা কভার করলো, ঘনের সমানুপাতিক বা সমানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক থাকে, ধরো সাপোজ এ একটা রাশি, বি আরেকটা রাশি, এ ব্যস্তানুপাতিক বি আছে কোন একটা জায়গায়, তুমি এ আর বি এর মধ্যে সমান রেশিও দাঁড় করাচ্ছ। রেশিও দাঁড় করানোর জন্য তুমি কি করবা? তুমি লিখে ফেলবা A/A ইকুয়াল টু B/B। লিখে ফেলছো না? লিখে ফেলছো। দেন ব্যস্তানুপাতিক, তাহলে 1 এর কোণাকোণি 1, 2 এর কোণাকোণি 2, 1 এর কোণাকোণি 1, 2 এর কোণাকোণি, তাহলে A1/A2 ইকুয়াল টু B2/B1 সম্পর্ক দাঁড়ায় গেল। যেমন আমার এখানে সমানুপাতিকের জন্য সম্পর্ক দাঁড়ায় গেছে বরাবর, ব্যস্তানুপাতিকের জন্য কোণাকোণি। ঠিক আছে, সো এটা জাস্ট কথা প্রসঙ্গেই দেখাই দিলাম, যেন তোমরা এই টাইপের কাজগুলো করতে পারো। তো আমার এখানে V1/V2 দরকার। আমি জানি V1/V2 আসলে কার সমান? D1/D2 কিউবের সমান। সো আমি V1 রে, আচ্ছা এখানে এটা V1 ই থাকুক, পরের লাইনে চেঞ্জ করি। সো আমি এটাকে এই জায়গায় চেঞ্জ করি। V1/V2 কে আমি এখন লিখবো কি? D1 কিউব বাই D2 কিউব, রাইট? এই যে V1/V2 কে আমি এই দুইটা জিনিস লিখে দিলাম, V1 কিউব বাই D2 কিউব। এন্ড উপরে টু দি পাওয়ার গামা -1 ছিল, এটা থাকবে। এখন এখানে দুইটার মধ্যে কিউব আছে না, এটারে হোল টু দি পাওয়ার কিউব বানায় ফেলা যায় না? এই কিউবটারে হোল টু দি পাওয়ার কিউব বানায় ফেলা যায়। অর্থাৎ আমার এখানে গামা -1 ছিল, আমি এখানে এটাকে সুন্দর করে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার গামা -1।
3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। কিউবটা সবার উপরে চলে গেল, কিউবটা সবার উপরে চলে গেল। ব্র্যাকেট দেওয়া মাস্ট, ব্র্যাকেট না দিলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। ব্র্যাকেটটা না দিলে বুঝে যাবে 3 এর সাথে গামা গুণ, বাট ব্র্যাকেট দেওয়া মাস্ট, ব্র্যাকেটে গামা মাইনাস 1 এর সাথে 3 গুণ অ্যাকচুয়ালি। ওকে, d1/d2 কেন করলাম? কারণ আমার এই বেটাকে দরকার, t2 কে দরকার। t1 আমি জানি, d1/d2 জানি না, যে d1 আমার কত 200, d2 আমার কত 2000, রাইট? সো আমি এখান থেকে তাহলে ভ্যালুগুলো বসানো শুরু করি। t2/t1 এর ভ্যালু কত 105 ইকুয়াল টু d1/d2, d1 কত 200, d2 কত 2000 হোল টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। কেমন? 3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এখান থেকে আমরা কাকে পেয়ে যাব ভাইয়া? এখান থেকে আমরা t2 কে পেয়ে যাব না, t2 কে পেয়ে যাব। সো চলো একটু হিসাব করে ফেলি আমরা কত আসছে। আমরা একটু হিসাব করি। 105 গুণন ব্র্যাকেটের মধ্যে 200/2000 হোল টু দি পাওয়ার 3 ব্র্যাকেটের মধ্যে 3, তারপর ব্র্যাকেট টু দি পাওয়ার গামা, গামা কত 1.66 মাইনাস 1। তাহলে আমার এখানে কত আসে 1.099 কেলভিন। তো যাদের যাদের অ্যান্সার 1.099 কেলভিন আসছে তারা সবাই কারেক্ট। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। গামা মাইনাস 1 ভাইয়া সূত্রের গামা মাইনাস 1 t1 v1 টু দি পাওয়ার গামা হয়, t1 v1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়। এই যে সূত্রগুলো পেজগুলো লেখা আছে, ঠিক আছে? গামা মাইনাস 1 সূত্র এই যে সূত্রের পেজটা লিখাইছি, ওখানে দেখো টি আর ভি এর সূত্রগুলো কেমন ছিল, ঠিক আছে? গামা মাইনাস 1 কেন হইছে এটা যদি বলতে আমি বুঝলাম, এক্সপেরিমেন্ট করে আসছে এটা। এন্ড আরেকভাবে করা যায়, p1 v1/t1, p2 v2/t2, ওইটা দিয়ে লম্বা একটা ডেরিভেশন দিয়ে করা যায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলো এর পরে আগাই। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝছি। ওকে, এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝছি। এবার পরে আগাই। সো এই ম্যাথটার সলভটা একটু দেখে নিই। সো এটা হচ্ছে আমার এই ম্যাথটার সলভ, ঠিক আছে? এই ম্যাথটার জাস্ট ভ্যালু বসানো আর কিছু না। ওকে, সো এবার আমরা চলে যাই একটু পরে সামনের ম্যাথটাতে। এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটা আমি করে দিব তোমাদেরকে, তোমরা একটু প্রশ্নটা তুলবা। ভাইয়া প্রশ্নটা একটু তোলো, দ্রুত করে প্রশ্নটা একটু তোলো। আমি তোমাদের করে দিচ্ছি এই ম্যাথটা, আমি তোমাদের এই ম্যাথটা করে দিচ্ছি। তোমরা একটু প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুললেই আমি এই ম্যাথটা করে দিচ্ছি। আমি তোমাদের পড়ে শোনাই প্রশ্নটা তোলার জন্য। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করা হলো যতক্ষণ না এর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। সংকোচন প্রক্রিয়ার শুরুর সময় গ্যাসের চাপ ছিল এত, গ্যাসটার মোলার ভর হচ্ছে 44 গ্রাম, গামা দেওয়া আছে। গ্যাসের আদি আয়তন আর শেষ আয়তন বের করতে বলছে। গ্যাসের আদি আয়তন আর শেষ আয়তন বের করতে বলছে। সো টেকনিক্যালি যদি প্রশ্নটা কেউ তুলতে চাও তাহলে সে কিভাবে তুলবা? সে তুলবা এইভাবে, একটা আদি কি দেওয়া আছে? তাপমাত্রা দেওয়া আছে, রাইট? একটা আদি তাপমাত্রা দেওয়া আছে, গ্যাসের ভর দেওয়া আছে, ভরকে স্মল এম দিয়েও বলতে পারো, ডাব্লিউ দিয়েও বলতে পারো, এটা তোমার ইচ্ছা। সংকোচন করা হলো, গ্যাসকে কি প্রক্রিয়ায় সংকোচন করা হয়েছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করা হয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করা যতক্ষণ না এর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ এটা যেটা দেওয়া আছে এটা কি T2 দেওয়া আছে, এটা T2 দেওয়া আছে। শেষ তাপমাত্রা। সংকোচন প্রক্রিয়া শুরুর সময় চাপ ছিল 1 × 10⁵। তো শুরুর সময়ের চাপ, দ্যাট মিন্স এটা আমার কত P1, সংকোচন প্রক্রিয়ার আগে আর কি। এটা গ্যাসটার মোলার ভর হচ্ছে, মানে আণবিক ভর দেওয়া আছে তোমার কাছে, ক্যাপিটাল M দেওয়া আছে তোমার কাছে, গামা দেওয়া আছে 1.41, ফাইন। দেন গ্যাসটার V1 আর V2 জানতে চাইছে, V1 আর V2 জানতে চাইছে। তো তোমরা যখন প্রশ্নটা তুলো এভাবেই তুলবা, T1 = এত, T2 = এত, স্মল m = এত, আর P1 = এত, ক্যাপিটাল M = এত, গামা = এত, V1 = what, V2 = what, এভাবে প্রশ্নটা তুলবা। কেমন? সাইডটা দিয়ে দিব ভাই। তো এই প্রশ্নটা যদি করতে যাই, খেয়াল করে দেখো কি প্রসেস ঘটছে? রুদ্ধতাপীয় প্রসেস। রুদ্ধতাপীয় প্রসেস ঘটার আগে এক অবস্থা ছিল, ঘটার পরে আরেক অবস্থা ছিল। সো ঘটার আগে যখন আমরা কাজ করব, সো তখন আমাদের টার্গেট কি? V1 বের করা। সো আমরা একটা কথা মাথায় রেখে দাও, আমি কিন্তু ম্যাথের মধ্যে বেসিক দিই, মাথায় রাখবো, আমি কিন্তু ম্যাথের ভেতরে বেসিক দিই। যদি
যে প্রক্রিয়ায় ঘটুক না কেন, সমষ্ণ ঘটুক, রুদ্রতাপীয় ঘটুক, যেই প্রক্রিয়ায় ঘটুক না কেন, সব সময় তুমি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ইউজ করতে পারবা। সব সময় তুমি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ইউজ করতে পারবা। কোথা থেকে আসছে এটা? আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে আসছে। সব সময় এই সূত্রটা ইউজ করতে পারবা ভাইয়া। আদর্শ গ্যাস চ্যাপ্টারটা যদি না পড়ানো হয়ে থাকে, এটা আমাদের বেসিক ক্লাস দেখতে পারো, বা তোমাদেরও পড়ানো হলে এটা ডিটেলস আলোচনা করা হবে। আদর্শ গ্যাস সূত্রটা সব সময় ব্যবহার করা যাবে। এটা একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, রুদ্রতাপীয় প্রক্রিয়া ঘটুক, সমষ্ণ প্রক্রিয়া ঘটুক, আগে ঘটুক পরে ঘটুক, সবসময় এই সূত্রটা ব্যবহার করা যাবে। অলওয়েজ এই সূত্রটা ব্যবহার করা যাবে। সো আমি আদিতে P1 V1 P1 V1 N আছে T1, হ্যাঁ। তো আমরা N এর মান মানে মোল পরিমাণের মান তো আগে পরে চেঞ্জ হবে না। সো আমি এই সূত্রটা থেকে কাকে বের করতে পারি? শুরুতে আমি বের করতে পারি V1 কে। আমি বের করতে পারি কাকে? V1 কে। সো V1 ইকুয়াল টু কত দাঁড়াবে? NR T1 বাই P1, রাইট? N এর ভ্যালু কেমনে পাবো? N মানে মোল পরিমাণের ভ্যালু কিভাবে পাবো? N এর ফর্মুলা স্মল m বাই ক্যাপিটাল M বা W বাই ক্যাপিটাল M, যেভাবেই বলো। গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। গ্রামে প্রকাশিত ভরকে কোনো গ্যাসের আণবিক ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে কি পাবো? আমরা মোল পরিমাণ পাবো। আমরা স্মল m জানি না, জানি স্মল m কত? আমার 20। আমরা ক্যাপিটাল M জানি না, জানি ক্যাপিটাল M কত? আমার 44। 20 বাই 44 এমনি রাখি। 20 বাই 44 এটারই আমরা কোথায় বসাবো? স্মল n এর জায়গায় বসাই দিব। আর এর ভ্যালু কত বসাবো? আর এর ভ্যালু আমরা যদি SI এককে করি, SI এককে করলে আমার কত বসাইতে হবে? SI এককে করলে আমার 8.31 বসাইতে হবে। 31 বসাইতে হবে, ঠিক আছে? জুল পার মোল পার ক্যালভিন। এটাও মনে রাখতে হবে। T1 কে SI এককে নিতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 27 যোগ 273 ক্যালভিনে নিব। দ্যাট মিন্স কত? 300। আর কিছু বাকি আছে? P1 কত? P1 হচ্ছে প্যাসকেলেই দেওয়া আছে। P1 হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল আর কি, ঠিক আছে? 1 × 10⁵ মানে শুধু 10⁵ আর কি, ঠিক আছে? নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল। এখন ভ্যালুগুলো বসাই দাও ভাইয়া, ভ্যালুগুলো বসাই দাও। বসাই দিয়ে দেখো কত আসে। 20/44 ইন্টু 8.31 ইন্টু 300 ডিভাইডেড বাই P1 হচ্ছে 1 × 10⁵। তাহলে আমার এখানে ভ্যালু আসছে 0.0113, অর্থাৎ 1.13 ইন্টু 10⁻²। 0.0113 দিলেও হবে 10⁻², এত মিটার কিউব। 0.0113 দিলেও হবে, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে আমরা কাকে পেয়ে গেছি? আমরা V1 কে পেয়ে গেছি। এখন আমার টার্গেট কাকে বের করা? এখন আমার টার্গেট V2 কে বের করা। এখন এটা তো রুদ্রতাপীয় প্রক্রিয়া ঘটার আগে। V2 যখন হয়েছে তখন কি রুদ্রতাপীয় প্রক্রিয়া ঘটে গেছে? ঘটার পরে আমি আদি তাপমাত্রাও জানি, আমি শেষ তাপমাত্রাও জানি, আমি আদি আয়তন মাত্র বের করলাম, শেষ আয়তনটা দরকার। রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা ফর্মুলা জানি না, T1 V1 = T2 V2। এটা লিখতে তো হবে না। রুদ্রতাপীয় প্রক্রিয়া দ্যাট মিন্স Γ-1 দিতে হবে TV এর জন্য। PV হলে শুধু গামা দিতাম, ঠিক আছে? এখন আমি এই জায়গা থেকে কাকে বের করবো? এই জায়গা থেকে আমার বের করার টার্গেট হচ্ছে এই V2টাকে। গামা জানি না, গামা আমি জানি। সো আমি এই জায়গাটা থেকে V2টাকে বের করবো, ফাইন। সো V2টাকে একবারেও বের করা যায়, এটাও আমি তোমাদেরকে একটু শিখাই দিচ্ছি। সো আমি একটু আলাদা করেই শিখাই দিই। V2টারে একবারে ক্যালকুলেটরে শিখাই দিচ্ছি তোমাদের কেমনে বের করবা। ক্যালকুলেটর দেখা যায়? আমার ক্যালকুলেটর দেখা যাচ্ছে? ক্যালকুলেটর দেখতে পারতেছো? সো তুমি ক্যালকুলেটরের ওই সমীকরণটা তুলবা, ঠিক আছে? ওই সমীকরণে T1 কত? T1 হচ্ছে তোমার 300, রাইট? 300। V1 কত? আচ্ছা আমি একটু একটা জিনিস ঠিক করে নিই, সেটিংস। ওকে, T2 কত? T2টা কিন্তু মাথায় রাখবো 35 ডিগ্রি সেলসিয়াস বসানো যাবে না, বসাই দেবে 35 যোগ 273, দ্যাট মিন্স 308। এটা আমি আগে একটু হিসাব করাই দেখাই দিচ্ছি তোমাদের, ঠিক আছে? 308 বসে বা T2 এর জায়গায়, ফাইন। তো T1 এর জায়গায় ভ্যালু বসো। T1 কত? আমার 300 লিখলা। V1 কত? আমার V1 হচ্ছে আমার 1.13, ব্র্যাকেট ইউজ করো, অবশ্যই ব্র্যাকেট ইউজ করো। 1.13 ইন্টু 10⁻²। আমি একটা 6 টাইমও শিখাই দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। টু দি পাওয়ার Γ-1 আছে না, টু দি পাওয়ার দিলাম। Γ-1, গামা কত? গামা হচ্ছে আমার 1.41 -1, ঠিক আছে? সো 1.41, একটা 1, ওকে লিখলাম।
এই পর্যন্ত দিলাম না, রাইট অ্যারো ক্লিক করলাম, এখানে আসলাম, এবার ইকুয়াল দিব। ইকুয়াল কেমনি দিব? আলফা ক্লিক করে এটা ক্লিক করলাম, ইকুয়াল দিয়ে দিছি। তোমরা ইএস প্লাস বা অন্য ক্যালকুলেটর ইউজ করলেও হবে। সো আলফা ক্লিক করে এটা ক্লিক করছি, ওকে। এবার আসছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই ক্যালকুলেটরগুলো কালেক্ট করে ফেললে কিন্তু তোমাদের জন্য ভালো। T2 কত বলছি ভাইয়া? 308, 35 যোগ 273 করে আসছিল, গুণন V2টারে আমি বের করবো। সো যেটারে বের করতে হয় না ওটারে এক্স লিখবো। এক্স কেমন লিখে? আলফা ক্লিক করে এটা এক্স বানাইলাম, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার পাওয়ার দিছি, পাওয়ার দিয়ে তারপরে গামা মাইনাস 1, গামা কত? ব্র্যাকেট ইউজ করলাম 1.41 মাইনাস 1, ঠিক আছে, 1.41 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, ওকে। এবার আমি শিফট ক্লিক করলাম, তারপরে ক্যালক ক্লিক করলাম, তাকানো দরকার নেই, এরপরে সমান সমান ক্লিক করলাম, শিফট ক্লিক করলাম, ক্যালক ক্লিক করলাম, এরপরে কি করলাম? সমান সমান ক্লিক করলাম। এরপরে আমার অ্যান্সারটা কিন্তু চলে আসবে। সো আমি তোমাদের অ্যান্সারটা চলে আসলে জানাচ্ছি। সো আমার অ্যান্সার চলে আসছে অলরেডি, আমার অ্যান্সার চলে আসছে। শিফট ক্লিক করলাম, ক্যাল ক্লিক করলাম, এরপরে অ্যান্সার ক্লিক করলাম। সো আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। এটাই হচ্ছে কি আমার এই ম্যাথের অ্যান্সার, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে 0.01059, 0.01059। একবারে কিন্তু অ্যান্সার বের করছি ভাইয়া, দেখছো? একবারে V2 0.01059, ঠিক আছে? এত কি? এত মিটার কিউব, কেমন? সো তোমাদের এই ধাপটা ডিরেক্টলি করতে পারো, বুঝছো? এই ডিরেক্টলি করার অভ্যাসটা করবা। তুমি যে এইরকম ভাঙায় ক্যালকুলেশন করবে, একটা নাম্বার বেশি পাবে, একটা নাম্বারও বেশি পাবা না, খামাখার সময়ও নষ্ট, মাথারও কষ্ট। এর চেয়ে ডিরেক্ট ক্যালকুলেটরে দিয়ে দাও, একদম ইজিলি হয়ে যাবে, অ্যাকুরেট ভাবে হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এই ম্যাথগুলো করাচ্ছি কিন্তু পারপাসে, ক্যালকুলেট টেকনিক শিখাই দিলাম। আগের ম্যাথটাতে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দাঁড় করানো শিখাই দিলাম। প্রত্যেকটা ম্যাথেই আমার একটা উদ্দেশ্য থাকে। সো এই ম্যাথটা বুঝছো সবাই? ক্লিয়ার করছো সবাই? বুঝছো? ক্লিয়ার হয়েছে? পক্ষান্তর করেও করতে পারবে না যে তা না, ওইটাও পারবা, কিন্তু লগ নিয়ে করতে হবে, অনেক কাহিনী করতে হবে। সো বেটার এভাবে করে ফেলা, ঠিক আছে? বুঝছো সবাই? অল ক্লিয়ার? জানাও কমেন্টে, দেখি কারা কারা ক্লিয়ার। অল এমএস এর হাত বসে এক্স এর মান চেঞ্জ করলেন না কেন? এক্স এর মান যদি পজিটিভ কিছু একটা থাকে তাইলেই হয়, ওইটা চেঞ্জ করা লাগে না। শিফট ক্যালক ইকুয়াল দিয়ে দিবা যেটা আসে, ঠিক আছে? ওকে। নিউটন পার মিটার স্কোয়ার, তৌহিদুল হাসনাউল বলছো নিউটন পার মিটার স্কোয়ার থেকে প্যাসকেল কিভাবে নিচ্ছেন? ভাইয়া নিউটন পার মিটার স্কোয়ারই প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার যে কথা, প্যাসকেল একই কথা, ঠিক আছে? ওকে ফাইন। এন্ড যারা জয় বলছো আরেকবার, ভাইয়া ক্লাসটা শেষ হয়ে গেলে আবার এই টাইমটা একটু লিখে রাখো, তোমার খাতায় লিখে রাখো। এই টাইমে আমি ক্যালকুলেটর টেকনিকটা দেখে দেবো, অনেক স্লোলি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা দেখায় তো সময় লাগে, তাহলে বারবারই দেখাই দিতাম ভাইয়া, নাহলে আরেকটা ম্যাথ বেশি করাতে পারবো। সো তোমরা যেহেতু একটু পরেই করতে পারবা, সো আই গেস একটু টাইমটা লিখে রাখলেই হয়। এখন ক্লাস ডিউরেশন কত, ওই টাইমটাতে একটু পরেই আবার এসে দেখবা লাইভ ক্লাসটা শেষ হলি। ওকে ফাইন। এবার আমরা চলে যাই তাহলে আমাদের এইটার সলভটা দেখে। হ্যাঁ, সলভটা যদি টাইপ করে করো, এই যে বলছি ভাইয়া দেখো ভাঙায় করাটাও কিন্তু ভাইয়া দেখাই দিই। ভাঙায় করলে এইভাবে 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 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, ওরে বাবা 5 লাইন করে আসছে। তো তুমি এখান থেকে কি করছো, ডিরেক্টলি এটা করছো, ঠিক আছে? এই 5 লাইন লেখাও লাগবে না, করাও লাগবে না, অ্যাকুরেটও হবে। ক্যালকুলেটর দিয়ে করলে 100% অ্যাকুরেট হবে, হাত দিয়ে করতে গেলে ভুল যাইলেও যেতে পারে, ঠিক আছে? এইচএসসি পরীক্ষায় নেভার এভার মিস করো না ক্যালকুলেটরে করার জিনিসগুলা, ঠিক আছে? এটা খুবই কাজে লাগবে, লাইফ পাল্টায় দেওয়ার মতন টেকনিক শেখাই দিছি কিন্তু এটা, অ্যান্ড এটা তোমার মাথা আজীবন কুল রাখবে। ওকে, এবার এই প্রবলেমটা আমরা শুরু করি। এই প্রবলেমটা আমি একটু তোমাদের দিতে চাই, দেখি এই প্রবলেমটা আমি একটু তোমাদের দিতে চাই। তখন তো আমি করছি, এই প্রবলেমটা একটু তোমরা করো। সময় শুরু হয়ে গেছে, দেখি 2 মিনিটের মধ্যে কারা এই প্রবলেমটা আমার সঠিক উত্তর দিতে পারে। কারণ তোমাদের কিছু করতে না দিলে আসলে তোমরা নিজেরা মাথা না খাটাইলে, শুধু ভাইয়া সলভ করে দিচ্ছি দেখে যাচ্ছ, সলভ করে দিচ্ছি দেখে যাচ্ছ, এভাবে করলে আসলে তোমাদের লাভ হবে না তেমন। ক্যালকুলেটরে এত সময় লাগে না, আমি আস্তে করে দেখাইছি দেখে, কিন্তু আমি যদি নিজে করতে যাই, তোমরাও যদি বারবার প্র্যাকটিস করো, নিজে করো, ক্যালকুলেটরে করতে 30 সেকেন্ড লাগবে বা 25 সেকেন্ড লাগবে। আর হাতে করলে তোমার ভুলও যাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড অলসো 1 মিনিট 2 মিনিট তো লাগবেই, 2 মিনিট তো লাগবেই। আমি তোমার ইএস প্লাস নিলেও হবে, সাগর আহমেদ বলছো ইএস প্লাস নিলেও হবে। হ্যাঁ, ইএস প্লাস নিয়ে যদি তুমি করো, ইএস প্লাস নিলেও হবে, অরিজিনাল ইএস প্লাস নিলে হয়ে যাবে, ঠিক আছে? দ্রুতই হয়, এত দেরি হয় না। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই, তোমরা এই যে টেকনিকটা আছে না, আজকে যাও ক্লাসের লাস্ট পর্যন্ত সবাই থাকো, ক্লাসের লাস্টে একটা জিনিস দেখাবো, আমি পড়ার বাইরে একটা জিনিস দেখাবো, ক্যালকুলেটরের এই টেকনিকটা কিভাবে আমাকে বুয়েটে চান্স পাইতে সাহায্য করছে। অ্যান্ড এই টেকনিকটা তোমাকে আমি থিওরিটিক্যালি একদম ভ্যালু সহ দেখাবো, যে এই টেকনিকটা তোমাদের জন্য কিভাবে হেল্পফুল, এই টেকনিকটা তোমাদের জন্য কিভাবে হেল্পফুল, এটা আমি আজকে ক্লাস শেষে দেখাবো। এই টেকনিকটা মাত্র যেটা দেখালাম, ঠিক আছে?
আমারটা কোন ক্যালকুলেটর জানতে চাইছো? আমারটা হচ্ছে 991EX, এটাও ব্যবহার করতে পারবো এইচএসিতে, কোনো সমস্যা নেই। 991EX আমারটা, FX 991EX, রকমারিতে অর্ডার দিলেও পেয়ে যাবা। কারো কি হইলো? সময় কিন্তু শেষ হয়ে গেল, কারো কিন্তু অ্যান্সার পাইনি এখনো, সময় কিন্তু শেষ হয়ে গেল। যাই হোক, চলো এই প্রবলেমটা আমি তোমাকে দেখাই দিই, এন্ড এই প্রবলেমটা আমি তোমাকে একটা শর্টকাট সহ দেখাই দিব। কি বলা আছে ভাইয়া এখানে? একটা আদর্শ গ্যাসের রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় পিভি লেখচিত্রে দেখা যায় তার নতি DdV অফ P ইকুয়াল টু -5P/3V, অর্থাৎ একটা সম্পর্ক দেওয়া আছে। কার কার মধ্যে সম্পর্ক দেওয়া আছে? P আর V এর। সম্পর্কটা কি সাধারণ সম্পর্ক? না, সম্পর্কটা হচ্ছে একটা ডেরিভেটিভ সম্পর্ক, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এখানে। গ্যাসটার অণুতে পরমাণু সংখ্যা কত? সহজ কথায়, গ্যাসটার অণুতে পরমাণু সংখ্যার জন্য তোমার কাকে জানা লাগে? গামাকে জানা লাগে। গামা বের করতে হবে। তুমি বলতে পারো ভাই এখান থেকে গামা কিভাবে বের করবো? এটা কি প্রসেস ভাইয়া? রুদ্ধতাপ প্রসেস। রুদ্ধতাপ প্রসেসে পি আর ভি এর সম্পর্ক। তুমি একটা সম্পর্ক শিখে আসছো রুদ্ধতাপ প্রসেস, সেই সম্পর্কটা কি? তুমি যে সম্পর্কটা শিখে আসছো সেটা হচ্ছে এইরকম, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এই সম্পর্কটা কে তুমি শিখে আসছো না ভাইয়া? এই সম্পর্কটা তুমি কিন্তু শিখে আসছো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। কিন্তু তোমাকে কি এই ফরম্যাটে দেওয়া আছে? এই ফরম্যাটে দেওয়া নেই, এই চেহারায় তো সমীকরণটা দেওয়া নেই। তোমার কাজ হবে প্রথমে এটারে এই চেহারায় আনা, এটাকে এই চেহারায় আনা, এইটাকে এই চেহারায় আনলে দেন তুমি মিলাইতে পারবা। তোমার একটা আসবে পিভি টু দি পাওয়ার সামথিং, অ্যান্ড তুমি জানো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তো পিভি টু দি পাওয়ার সামথিং আর ওই গামা অবশ্যই একই জিনিস। গামা এর ভ্যালু যদি পাও, তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবা গ্যাসটার কত পরমাণু, মানে অণুতে কয়টা পরমাণু সংখ্যা, মানে কি কত পরমাণু। ঠিক আছে? সো আমরা যখন কাজ করবো তাহলে আমাদের দেওয়া সমীকরণটা দিয়ে আগেই, সো DdV of P equal to -5P/3V দেওয়া আছে। ওকে, এখন এটাকে আমার এই চেহারায় নিতে হবে, অর্থাৎ ডেরিভেটিভ ছাড়া চেহারা। এখানে কোনো ডেরিভেটিভ আছে না, ডেরিভেটিভ ছাড়া চেহারায় নিতে হবে। তো এটাকে যদি নিতে চাই তাহলে আমি এখানে ডিফারেন্সিয়েশন একবার করা আছে, আমার এটারে ডিফারেন্সিয়েশন ছাড়াইতে হবে। মানে কি, আমার উল্টা প্রক্রিয়াটা নিতে হবে। একটা জিনিসে যোগ করা থাকলে আগের জায়গায় আনতে হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। যোগ আর বিয়োগ উল্টা প্রসেস। একটা জিনিসকে গুণ করা থাকলে আগের জায়গায় আনতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। গুণ আর ভাগ উল্টা প্রসেস। একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করা থাকলে উল্টা জায়গায় আনতে হলে তাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি? উল্টা প্রসেস। তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন করব, বাট ইন্টিগ্রেশন করার আগে আমাদের পি গুলারে এক পাশে আনতে হবে, ভি গুলারে এক পাশে আনতে হবে। ভি গুলারে কি করতে হবে? এক পাশে আনতে হবে। ওকে, পি আর ভি এই দুটো জিনিসকে কি আমি এক পাশে আনলাম। ঠিক আছে? 5 আছে, 5 থাকুক এখানে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 5/3 আছে, আমি জাস্ট পি আর ভি গুলারে এক পাশে আনলাম। ঠিক আছে? এখানে 5/3 আছে, কেমন? এই যে 5/3টাকে আলাদা করে লিখে দিই, 5/3। ওকে, এখন আমি ইন্টিগ্রেশন করব। লিখবা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই, উভয় পক্ষে ইন্টিগ্রেশনের বাংলা কি? সমাকলন। সমাকলন লিখবা, সমাকলন করে। যারা ইন্টিগ্রেশন শিখো নেই তারাও একটু দেখে নাও, খুব কঠিন কিছু না, ইজি, দেখলেই পারবা। ইন্টিগ্রেশন না পারলেও কোনো সমস্যা নেই। সো তুমি ইন্টিগ্রেশন যদি করো তাহলে এখানে কি করবে? একটা ইন্টিগ্রেশন সাইন আসবে, dp/p। এখানে কি করব? একটা ইন্টিগ্রেশন সাইন আসবে, রাইট? ইন্টিগ্রেশন সাইন আসে কি? dv/v। এখন এই যে ধ্রুবক হিসেবে আছে -5/3, -5/3 এর সামনে নিয়ে নিলাম, -5/3 কি করলাম? সামনে নিয়ে নিলাম। ওকে, এবার আসি এই জায়গায়। ঠিক আছে? এখন এটাকে আমি করব। এখন ইন্টিগ্রেশনের একটা বেসিক সূত্র আছে ভাইয়া, সূত্রটা কি? সেটা হচ্ছে যে 1/x dx, এটা একটা সূত্র। যদি কেউ ইন্টিগ্রেশন নাও করে থাকো, জাস্ট এই সূত্রটা ভাইয়া আজকের জন্য মনে রাখো, ln x। আর যদি কোনো লিমিট না থাকে তাহলে পাওয়ার যোগ আকার একটা ধ্রুবক আসে, একটা কি আসে? ধ্রুবক আসে। সো একটা ধ্রুবক, বাংলায় লিখে যাও ধ্রুবক। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx কে করলে কি আসে? ln x আসে, প্লাস একটা ধ্রুবক আসে। তাহলে এটা কি পি এর জায়গায় x এর মতন না? দেখো, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা কি ইন্টিগ্রেশন অফ 1/p dp। dp তো পাশে আর কি, মানে উপরে, মানে কি পাশে, 1/p dp। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারবো? এখানে আমরা দেব ln p ইকুয়াল টু দিয়ে -5/3 আছে। দেন আবার ওই সূত্রটা ফেলতে পারবো, ইন্টিগ্রেশন অফ 1/v dv, 1/v dv। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় ln v, এটাকে লেখা যায় ln v প্লাস ধ্রুবক। আর তুমি বলতে পারো ভাইয়া এই জায়গায় কি দোষ করছে? এই জায়গায় কেন ধ্রুবক দিলেন না?
লন পি প্লাস ধ্রুবক কেন দিলেন না? মাথায় রাখবা, যদি ইন্টিগ্রেশন দুইবারও করা লাগে, দুইবার ধ্রুবক দিতে হয় না, এক জায়গায় ধ্রুবক দিলে হয়। কারণটা কি? এখানে ধরো ধ্রুবক আসতো 10, এখানে ধরো ধ্রুবক আসছে 2, কি করতা? 10টার ওই পাশে নিতা, 2 বিয়োগ 10 -8 এরকম কিছু আসতো। তো -8 তো একটা ধ্রুবকই, এমন না যে -8 মান আজকে -8 কালকে -7 পরশু -2, এরকম তো না। সবসময় -8 ইজ ইকুয়াল টু -8, সবসময় -8 এর ভ্যালু ফিক্স। সো ধ্রুবক এখানেও একটা আসছে, এখানেও একটা আসছে, দুইটা মিলাই একটা ধ্রুবকই লিখি আমরা অলওয়েজ, ঠিক আছে? তো যোগ বিয়োগ ধ্রুবক যোগ বিয়োগ করলেও ধ্রুবকই থাকে, ঠিক আছে? ধ্রুবক আর ধ্রুবক যোগ বা বিয়োগ করলে ধ্রুবকই থাকে, তাই ওইটার বসে নিয়ে বিয়োগ হয়েছে, একবারই আমরা দিচ্ছি এটা। ওকে ফাইন, এখনো তো আমার এই চেহারায় আসলো না ভাইয়া, এই চেহারায় আনতে হবে আমার। তো এই চেহারায় কেমনে আনবো? এই চেহারায় আনার জন্য আমি এটাকে এই পাশে আনি, লন পি এর মতন থাক, এই পাশে আসবো কে 5/3 ln v ইকুয়াল টু ধ্রুবকরা এই পাশে পাঠিয়ে দিলাম। এখন এই 5/3 কি সহগ হিসেবে আছে না? লনের সহগ হিসেবে। আমরা জানি পাওয়ার থাকলে লন বা লগের সহগ বানানো যায়, তেমনি সহগ থাকলে এটাকে কি করা যায়? পাওয়ার বানানো যায়। দ্যাট মিনস এই 5/3 কে ভাইয়া দেখো একটা কাজ করতেছে, এই 5/3টা যে ছিল, এই 5/3 কে আমরা এখানে পাওয়ার হিসেবে দিয়ে দিতেছি, পাওয়ার হিসেবে দিয়েছি। লগের সামনে যেটা থাকবে এটাকে পাওয়ার হিসেবে দিয়ে দিলাম। এখন আরেকটা কাজ করব, আরেকটা কাজ কি? তোমরা ছোটবেলায় নিশ্চয়ই এই জিনিসটা শিখে আসছো, লগ এ যোগ লগ বি যদি থাকে, এটাকে একবারে লেখা যায় লগ এবি, লগ এবি। সো এইখানেও তো সেরকম একটা কিছু হচ্ছে, লন সামথিং। লগ আর লনের প্রপার্টি একই, রাইট? লগ হচ্ছে 10 বেস নর্মালি, আর লন হচ্ছে ই বেস, রাইট? একই কথা। সো লন পি প্লাস লন ভি, এটা প্লাস এটা। সো এটাকে একবারে দেখো ভাইয়া এই লেখাটা লিখতে পারি, একবারে ভাইয়া এই জিনিসটা লিখতে পারি, পি ভি টু দি পাওয়ার 5/3 ইকুয়াল টু কি? ধ্রুবক আছে, ধ্রুবকই থাকবে, ধ্রুবক আছে, ধ্রুবকই থাকবে। ওকে, এবার এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা আরেকটা ম্যাথের প্রপার্টি ইউজ করি। এই ম্যাথটা যতটা না ফিজিক্সের ম্যাথ, তার চেয়ে বেশি ম্যাথের ম্যাথ। ইন্টিগ্রেশন করলাম, লগ লনের কত কিছু ইউজ করতেছি। আরেকটা জিনিস ইউজ করবো লগ লনের, সেটা হচ্ছে যদি এমন থাকে, তোমরা পড়ছো নিশ্চয়ই, লগ 10 বেস এক্স ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু হোয়াট? তোমরা এটা পড়ছো না, এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5, এই জিনিসটা পড়ছো না? বেস কি হয়? সমান সমানের ওই পাশে যেইটাই থাকে ওটারে মাথায় নিয়ে নেয়, মানে পাওয়ার হিসেবে নিয়ে নেয়, অ্যান্ড এক্স যেটা আছে সেটা সেটার মধ্যে থাকে। তাহলে এখানে আমার লন আছে, লন মানে কি আসলে? লন মানে ই বেস লগ না, ই বেস লগ না, ই বেস লগ। সো আমরা এইখানেও এই কাজটা করতে পারি, এই পিভি এক্স এর মতন, পিভি টু দি পাওয়ার 5/3টা এটা এক্স এর মতন থাকবে, ইটা ওই পাশে চলে যাবে, ইটা মাথায় নিয়ে নিবে, কাকে মাথায় নিয়ে নিবে? ই মাথায় নিয়ে নিবে ধ্রুবকটাকে, মাথায় নিয়ে নিবে ধ্রুবককে, ই মাথায় নিয়ে নিবে কাকে? ধ্রুবককে। এখন ই টু দি পাওয়ার ধ্রুবক, ই টু দি পাওয়ার 2 তোমরা করে দেখো তো, ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার 2 করে দেখো, ই টু দি পাওয়ার 10 করে দেখো, ই টু দি পাওয়ার 5 করে দেখো, একটা ডাটাই তো আসে, একটা ভ্যালু তো আসে, রাইট? অর্থাৎ এই জিনিসটা যদি করো বা না করো, এটাও কি একটা অন্য ধ্রুবক, বাট ধ্রুবক তো ভাই, একটা ভ্যালু তো। এখানে ধ্রুবকের জায়গায় 2 বসায় দেখো, একটা মান আসবে, একটা মান তো আসবে, মানে একটা মান মানে কি? সে একটা ধ্রুবক, রাইট? মান আছে মানে সে একটা ধ্রুবক, চলক তো না অ্যাটলিস্ট, রাইট? সো পিভি টু দি পাওয়ার 5/3, ই টু দি পাওয়ার ধ্রুবক আসছিল, ই টু দি পাওয়ার ধ্রুবকেরও আমরা কি বলছি পরে? ধ্রুবকই বলছি, কারণ ই টু দি পাওয়ার ধ্রুবক একটা অন্য ধ্রুবক, আমরা বলতে পারতাম ধ্রুবক প্রাইম, বাট ধ্রুবকই তো। সো এটাকে আর প্রাইম নন প্রাইম বলি না, ঠিক আছে? একই থাকে, ঠিক আছে? তাহলে পিভি টু দি পাওয়ার 5/3 ইকুয়াল টু কে আসছে? ধ্রুবক আসছে। এইটা ইকুয়াল টু কি আসছে? ধ্রুবক আসছে। আমরা এই চেহারায় নিতে চাইলাম, এই চেহারায় আসলো না, এটা এই চেহারায় চলে আসে। তার মানে এখন যদি তুলনা করি আদর্শ সমীকরণ প্রাপ্ত সমীকরণ, আদর্শ সমীকরণ প্রাপ্ত সমীকরণের তুলনা করলে আমি দেখতে পাচ্ছি কি যে এখানে আসছে 5/3 আর এখানে আসছে গামা। তার মানে যাহাই গামা তাহাই কি 5/3, যাহাই গামা তাহাই কি 5/3। তুলনা করে পাই, এটা কেমনে পাইছি? লিখে দিবা, তুলনা করে। কার সাথে তুলনা করছো? পিভি টু দি পাওয়ার গামার সাথে তুলনা করছো, তুলনা করে পাইছো। গামা হচ্ছে কি 5/3 এর সমান। গামা যদি 5/3 এর সমান হয়, আমরা 5/3 এর ভ্যালু কত? ক্যালকুলেটরে একটু বসাই দাও তো, চটপট বসাই দাও। 5/3 হচ্ছে 1.667, ঠিক আছে? সো যদি 1.66 হয়, আমরা জানি গামা 1.66 মানে কি? এটা কি পরমাণু? এটা কি পরমাণু? এক পরমাণু না, এটা এক পরমাণু, এক পরমাণু। অর্থাৎ আমার প্রশ্নে জানতে চাইছিল কি? আমার প্রশ্নে জানতে চাইছিল গ্যাসটার একটা অণুতে কতটা পরমাণু থাকবে, গ্যাসটার একটা অণুতে কত পরমাণু থাকবে। উত্তর কি? গ্যাসটার একটা অণুতে একটাই পরমাণু থাকবে।
কারণ গ্যাসটা এক পরমাণুক। সো এইটা থেকে আমরা ম্যাথের অ্যান্সার পেলাম। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও দ্রুত। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। উত্তর কি তাহলে? এই ম্যাথের উত্তর 1। এই এককে পাওয়ার জন্য এত কাজ করলাম। এই ম্যাথটার উত্তর কত? 1। বুঝছো কিনা? বুঝছো এই ম্যাথটা? ওকে, এন্ড এই ম্যাথটা একটা শর্টকাট শিখাই দিই ভাইয়া। এই ম্যাথটা যদি বুঝে থাকো, এই ম্যাথটার শর্টকাট শিখাই দিই একটা। এই ম্যাথটার একটা শর্টকাট শিখাই দিই তোমাদেরকে। এই ম্যাথটার একটা শর্টকাট, এই ম্যাথের একটা শর্টকাট শিখাই দিই। যদি মনে রাখতে পারো এই ম্যাথের শর্টকাটটা, তাইলে তোমরা অনেক দ্রুত ম্যাথটা করতে পারবা। সো ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস গামা গামা পি বাই ভি। একটা সম্পর্ক লিখছি ভাইয়া, দেখো একটা সম্পর্ক লিখছি ভাইয়া। এটাকে একটা সম্পর্ক হিসেবে ট্রিট করতে পারি। যে কোনো রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য এই সম্পর্ক সত্য। যে কোনো রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য এই সম্পর্ক সত্য। যদি এইখানে যদি তুমি এমন একজনকে পাও যে হচ্ছে কি আমি একটু ভ্যালুগুলো বলি দিই তোমাদেরকে। যে হচ্ছে কি, সাপোজ ধরো 4/3 আছে, 5/3 যদি থাকে, তাহলে তুমি সিদ্ধান্ত নিবা গ্যাসটা কত পরমাণু? এক পরমাণু। যদি এইখানে গামায়ের জায়গায় তুমি পাও গামায়ের জায়গায় যদি এখানে তুমি পাও 7/5, তাহলে তুমি সিদ্ধান্ত নিবা কি এটা কি পরমাণু? এটা 2 পরমাণু। কি পরমাণু? এটা 2 পরমাণু। যদি তুমি এখানে গামায়ের জায়গায়, এই যে এই গামাটা আছে, গামাটার জায়গায় তুমি অ্যান্সার পাও 4/3, তাহলে তুমি সিদ্ধান্ত নিবা কি 3 পরমাণু। ম্যাথ করাও লাগে না, যদি এই জিনিসটা জানা থাকে। ম্যাথ করাও লাগে না যদি কি এই জিনিসটা জানা থাকে। ঠিক আছে? সো তুমি যদি এই সম্পর্কটা মুখস্থ রাখতে পারো, এন্ড প্রশ্নে এরকম কিছুই আসবে, এরকম কিছু আসলে মাইনাস এই গামার সাথে ওইটা মিলাবা। দেখো গামা 5/3 এক পরমাণু। গামা যদি এই জায়গায় গামার জায়গায় মানে এই জায়গাটায় যদি তুমি 7/5 পাও 2 পরমাণু, এই জায়গায় যদি 4/3 পাও 3 পরমাণু, এই তিনটার মধ্যে একটাই থাকবে। ঠিক আছে? এই ম্যাথটা বুঝছো টোটাল? তাহলে এই ম্যাথটা টোটাল করাও লাগে না যদি কি কেউ এই সম্পর্কটা মাথায় রাখো। এগুলো কিন্তু আসে কমনলি। ঠিক আছে? এগুলো যে ভাইয়া ডিসি ম্যাথগুলা, এই ম্যাথগুলো কিন্তু এক্সক্লুসিভলি কালেক্টেড। এগুলো কিন্তু এক্সক্লুসিভলি কালেক্টেড। ঠিক আছে? সব জায়গায় পাবা না এই ম্যাথগুলো। ঠিক আছে? সো এই ম্যাথটা বুঝছো টোটাল? মাইনাস সাইন আছে তো, যে ভাইয়া মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা নেই আমরা। মাইনাসটা সম্পর্কেরই একটা অংশ। মাইনাসের ভেতরে P/V এর আগে যেটা থাকবে এটার সাথে তুলনা করবা। কেমন? ওকে, বুঝা গেছে? বুঝছো সবাই? ওকে, আজকে কি আর পড়াবো নাকি গল্প করবো বলো তো? আজকে আর পড়াবো নাকি গল্প করবো বলো? কমেন্টে জানাও, পড়াবো নাকি গল্প করবো? রাত হয়ে গেছে, পড়াবো নাকি গল্প করবো বলো? জহুর বলছো এটা কি এমসিকিউ? এটা এমসিকিউ না, এটা রিটেনেই আসে, তারপরও দেখা দিলাম। ঠিক আছে? সো বেশিরভাগই বলতেছো গল্প। ওকে ফাইন, যেহেতু অনেক রাত হয়ে গেছে অ্যান্ড অনেক পড়ছো, আজকে অনেকগুলা ক্লাস ছিল তোমাদের, তো আজকে তোমাদের সাথে একটু গল্প করি, তোমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়েও কিছু গাইডলাইন দিই, কিছু সেশন দিই। তো সর্বপ্রথম তোমরা আমাকে বলো যে তোমাদের কলেজ কয়দিন করে খোলার নোটিশ দিছে, কয়টা বাজে, টাইম শিডিউল কি দিছে কিনা? কলেজ কয়দিন করে খোলা বা টাইম শিডিউল দিছে কিনা একটু বলো, মানে তোমাদের অবস্থাটা আগে বুঝে নিই, একটু কমেন্টে জানাও। তোমাদের কলেজ কয়দিন করে খোলা? রাকিব বলছো 6 দিন, গল্প ঘোষ বলছো 6 দিন, সিনথিয়া 6 দিন। সময় কি দিছে, মানে এখন কি ফুল টাইম ক্লাস হবে এরকম কিছু কি দিছে? আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস ধরি, দাঁড়ো,
তোমাদের পড়াশোনার বাইরেই একটা জিনিস ধরে, সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টে নিলাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলায় কয়টা চ্যাপ্টার আছে? একটু আমাকে এটা বললো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শর্ট সিলেবাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টে কয়টা চ্যাপ্টার, মোট কয়টা চ্যাপ্টার একটু গণে আমাকে জানাও তো। একটা জিনিস তোমাদেরকে শিখাই দিই আজকে, যেন তোমরা সিরিয়াস হও। কয়টা চ্যাপ্টার? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলায় কয়টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে 22 ব্যাচের? কয়টা 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 চ্যাপ্টার আছে? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত। ওই তো স্টোরি বলতেছি রিফাত, তুমি আমাকে জাস্ট বলো কয়টা চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট মিলায় কয়টা চ্যাপ্টার আছে? কেউ বলতেছো 42, কেউ 49, কোনটা কারেক্ট? তোমাদের চ্যাপ্টার সংখ্যা তো অ্যাটলিস্ট জানা উচিত সিলেবাসটা দেখে, যে কয়টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি আছে। 48 বলতেছে কেউ, 27 বলতেছে কেউ, ও মিলন বলতেছে 49টা চ্যাপ্টার। কই আমি যদি গণি, হ্যাঁ ফিজিক্সেই তোমার কয়টা, 8টা 8টা 16 14টা 3 14তে অলমোস্ট তোমার 50টার মতন আছে আর কি চ্যাপ্টার, রাইট? 50টা থাকার কথা, অলমোস্ট 50টা আছে। তো আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, তোমরা যারা অ্যাকচুয়ালি মানে অনেকেই আমাকে বলো 22 ব্যাচের জন্য কিছু বলেন, 22 ব্যাচের জন্য কিছু বলেন, 22 ব্যাচ কীভাবে পড়বে, তোমাদের জন্য একটা ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে তুমি আজকে কত তারিখে আসো? আজকে তোমার তারিখ হচ্ছে 9 সেপ্টেম্বর, অলমোস্ট 10 সেপ্টেম্বর আর কি। হ্যাঁ, তুমি 10 সেপ্টেম্বরে আসো, 10 সেপ্টেম্বরে আসো। তো তুমি একটা ধারণা করো, সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কবে হইতে পারে? আমার মন বলে জুলাইয়ের দিক দিয়ে হবে। তারপরও তোমরা যদি সেফ থাকতে চাও, সেফ থাকলে তোমরা এমনি প্রিপারেশন নাও যে 1 এপ্রিল হবে, 1 এপ্রিল হবে। সেফ থাকতে চাইলে তোমরা প্রিপারেশন নাও যে 1 এপ্রিল হবে 2022। ঠিক আছে, এখন আসো 10 সেপ্টেম্বর 2021। এর মাঝখানে কয়টা দিন আসছে? এর মাঝখানে কয়টা দিন আসে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দ্যাট মিনস আমি মার্চ পর্যন্ত 6 মাস, 6 3 180, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দ্যাট মিনস 6 মাস, 180, 180 সাথে 2 গুণ দিলে 200 দিন, মানে কাটা কাটা হিসাব করলে আর কি। এর মাঝখানে তোমার টাইম আছে কত? 200 দিন। আমি একটু চিন্তা করো, 200 দিন যদি থাকে তোমার কাছে, এখন এই 200 দিন চ্যাপ্টার কভার করতে হবে কয়টা? শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলতেছি আমি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলতেছি, শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে চ্যাপ্টার কভার করতে হবে আমার জানা মতে 50টা। ঠিক আছে, সো শর্ট সিলেবাসে 50টা চ্যাপ্টার। বাকিগুলো বাদ দিলাম, কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি, ইবিআই যে আছে, ইবিআই, সো ওই জিনিসটা বাদই দিলাম। ভাবলাম যে ওই জিনিসটা তোমাদেরও যদি ভাগ্যক্রমে 21 ব্যাচের মতন ইবিআইটা বাদই দিয়ে দেয়, কিন্তু ইবিআই কিন্তু আমরা জানি না কেউ বাদ দেবে কিনা, থাকতেও পারে, থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ এখন পর্যন্ত যেহেতু আছে। সো আমরা যদি ভাগ করি, তাহলে আমরা যদি ভাগ করি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কয়দিন পাচ্ছ? সো আছে 200 দিন, চ্যাপ্টার আছে 50টা, তাহলে পার চ্যাপ্টার বাবদ আমি কতদিন পাচ্ছি? 4 দিন পাচ্ছি পার চ্যাপ্টার, পার চ্যাপ্টার। 4 দিন পার চ্যাপ্টার, দ্যাট মিনস এটা একটা 4 দিন, এটা একটা 4 দিন, এটা একটা 4 দিন, এরকম করে তুমি 50টা ভাগে ভাগ করতে পারবে। একদম পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ো, বাংলা, ইংলিশ, আইসিটি নাও পড়ো, তারপরে তোমার কাছে প্রত্যেকটা ভাগে কয়দিন করে আছে? 4 দিন 4 দিন 4 দিন। মানুষ তো নর্মালি পরীক্ষার 1 মাস বা 20 দিন আগে থেকে রিভাইজ দেওয়া শুরু করে, তাই না? তো ওইটা বাদই দিলাম, আমি ধরলাম পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত তুমি সিলেবাসই শেষ করবা, তারপরে তোমার কাছে অ্যাকচুয়ালি আছে 4টা দিন করে। এখন চিন্তা করো, যদি আমি ইংলিশ, বাংলা, আইসিটিটাও নিয়ে আসি, তাহলে এখানে 50-এর জায়গায় হয়ে যাবে কত? 75 বা 80 এরকম। দ্যাট মিনস এই 4টা আরো কমবে, 2 এর কাছাকাছি পৌঁছে যাবে। সো আমি 50ই যদি রাখি, এখানে চিন্তা করো 4 দিনে কি তুমি 24 ঘন্টা করে পড়ো? তুমি তো 24 ঘন্টা সজাগও থাকতে পারো না, তাই না? সো তুমি পড়তে পারো বড় জোর কয় ঘন্টা? তুমি পড়তে পারো অ্যাকচুয়ালি এই 4 দিন, ধরো সাপোজ এই 4 দিনে তোমার একটা চ্যাপ্টার শেষ করতে হবে, এই 4 দিনে তোমার টার্গেট কি? একটা চ্যাপ্টার শেষ করতে হবে।
একটা চ্যাপ্টার শেষ করলে তুমি আসলে কি করবা? তুমি কি আগায় থাকবা? না, তুমি পরীক্ষার আগের দিন রাতে, এইচএসসি পরীক্ষার আগের দিন রাতে তোমার সিলেবাস শেষ হবে। এইচএসসি পরীক্ষার দিন আগের দিন রাতের বেলা সিলেবাস শেষ হবে একটা চ্যাপ্টার প্রতি 4 দিনে পড়লে। একটা চ্যাপ্টার পড়ার জন্য 4 দিনে কত ঘন্টা করে তুমি অ্যাকচুয়ালি পাও? 4 গুণন তুমি 8 ঘন্টা করে যদি পড়ো, ডেইলি 8 ঘন্টা পড়ে পড়া কিন্তু অনেক হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট। ডেইলি 8 ঘন্টা করে যারা পড়ো তারা কিন্তু অনেক হ্যান্ডসাম ভাবে পড়ো, অনেক হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পড়ো। সো তার মানে 32 ঘন্টা পাচ্ছ একটা চ্যাপ্টারের জন্য, যদি ডেইলি 8 ঘন্টা করে পড়ো। অ্যান্ড এভাবেও পড়লেও যে পরীক্ষার আগের দিন রাতের অনেক আগে শেষ হয়ে যাবে তা না, পরীক্ষার আগের দিন রাতে যে জিনিস সবগুলো জিনিস একবার করে শেষ হবে শুধু শর্ট সিলেবাসের। অ্যান্ড আমরা তো বারে বারেই বলি অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাস পড়তে হবে, অ্যাটলিস্ট পিসিএম বা এই পার্টটা ফুল সিলেবাস পড়তে হবে। কারণ কি, ফুল সিলেবাস না পড়লে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার মিশাই দিতে পারে না। যেমন আমাদের এখানেই দেখো কতগুলো আদর্শ গ্যাসের জিনিস পড়ছি, কতগুলো অন্যান্য চ্যাপ্টারের জিনিস পড়ছি না, বিভিন্ন জায়গার জিনিস কিন্তু আমরা এই জায়গায় পড়ছি। সো একটা চ্যাপ্টার পড়তেছে কিন্তু অন্যান্য চ্যাপ্টারের জিনিসপত্র কত বেশি লাগে। সো এইচএসসিতে তো এত বেশি লাগে, তাহলে অ্যাডমিশনে কত বেশি লাগবে। তো আমরা এর জন্য সাজেস্ট করি ফুল সিলেবাস। ফুল সিলেবাস হলে কিন্তু এখানে 50 হয়ে যাবে আরো বেশি। তাহলে চিন্তা করে দেখো 32 ঘন্টায় একটা চ্যাপ্টার কয় পেজ হয় নরমালি? একটা চ্যাপ্টার নরমালি হয় 70 পেজ। বইয়ের পেজ ধরলাম, বইয়ের পেজ 70 পেজ। দ্যাট মিনস তুমি যদি রাফলি ক্যালকুলেট করো তাহলে তোমার প্রতি 1 ঘন্টায় বইয়ের অ্যাটলিস্ট 2টা পেজ পড়া উচিত। আর তাও আমি যে বললাম এই চ্যাপ্টার কিন্তু সব চ্যাপ্টার সমান না। তোমরা জানো জৈব যুগ একাই 250 চ্যাপ্টার, 220 চ্যাপ্টার। ক্যালকুলাস একাই অনেক বড়, ইন্টিগ্রেশন একাই অনেক বড়, ডিফারেন্সিয়েশন একাই অনেক বড়। সো 70 বলাটা আসলে ঠিক হবে না, এখানে বলতে হবে 100। হ্যাঁ, সো তোমাদের অ্যাকচুয়ালি 2 না, প্রতি ঘন্টায় 3 পেজ করে পড়লে প্রতি ঘন্টা পার হবে সজাগ থাকা অবস্থায়। 3 ঘন্টা করে পড়লে তোমার পরীক্ষার আগের দিন হাতে সিলেবাস শেষ হবে। এখন আমার কমেন্টে জানাও কয়জন আছো যারা প্রতিদিন 8 ঘন্টা পড়ো এবং প্রতি ঘন্টায় অ্যাটলিস্ট 3টা পেজ শেষ করো, বইয়ের 3টা পেজ। তো এই জিনিসটা যদি কেউ না বুঝো, এই জিনিসটা না বুঝলে আসলে সিরিয়াস করার আর কোনো উপায় নেই। এই জিনিসটা যদি কেউ না বুঝে, এই জিনিসটা আমি তোমাদের সময় আমার মামা আমাকে এটা বুঝাইছিল। আমার মামা ইঞ্জিনিয়ার, উনি আমাকে বুঝেছিল যখন আমি একদম ফার্স্ট ইয়ার শুরু করি, মানে কলেজ লাইফ শুরু হয়। সো আমি এই জিনিসটা তোমাদের আজকে বোঝানোর প্রয়োজন ফিল করলাম এর জন্য যে এই গ্রুপটা দেখো 7000 মানুষের গ্রুপ, বাট ক্লাস করতেছো কতজন? 150 জন। তাও এই 150 জন ক্লাস করছো, তাদেরকে কংগ্রাচুলেশন আমার তরফ থেকে, তোমরা আগায় আসো। বাট বাকিদের কথা যদি চিন্তা করি তাহলে আমার আরো খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ এই ফিলিংসটা তারা পাচ্ছে না। আসে আর 200 দিন, 4 দিন করে পড়লে আমার জাস্ট সিলেবাস শেষ হবে, রিভিশন বাদই দিলাম, পরীক্ষা মডেল টেস্ট বাদই দিলাম। সো কেমনে কি তাহলে, কেমনে শেষ হবে সিলেবাস এইচএসসির, কেমনে শেষ হবে অ্যাডমিশন? সো এই জিনিসগুলো কিন্তু তোমরা অনেকেই বাস্তবতাটা বুঝো না। সো এই জিনিসটা যদি কেউ বুঝো, 4 দিন তো দেখতে দেখতেই চলে যায়। এই যে আমি গত ক্লাস নেওয়ার পরে আজকে আসছি, কয়দিন পর? 7 দিন পর। আবার দেখা হবে আমার সাথে কত? আরো 7 দিন পর। দেখো আমার তোমার দেখা হওয়াটাই কত মনে হয় তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এর মাঝখানে যে তোমার 2টা চ্যাপ্টার শেষ করে ফেলার কথা, আজকের আমাকে দেখা 7 দিন পরের আমাকে দেখার মাঝখানে তোমার 2টা চ্যাপ্টার যে ভালোভাবে পাকাপোক্তভাবে শেষ করে ফেলতে হবে, এই জিনিসটা বুঝবো না। তাও আমি বলবো 4 দিনও না, হিসাবে 3 দিন। কারণ এর আগে কয়েকদিন তো তোমার এই জায়গায় কয়েকদিন তো তোমার রিভিশনে রাখতে হবে। এই জায়গায় তোমার কয়েকদিন রিভিশন ছাড়া কেউ পরীক্ষায় ভালো করে? রিভিশন ছাড়া যতই আগে ভালো করে পড়ো পারবা না। মডেল টেস্ট দিতে হবে এই জায়গায়, তোমার এই অংশটাতে তোমার মডেল টেস্ট দিতে হবে, এই অংশটা তোমার মডেল টেস্ট দিতে হবে। তাহলে চিন্তা করে দেখো তোমার টাইম কিন্তু খুব বেশি নেই, টাইম কিন্তু অনেক কমই আছে। ঠিক আছে, 22 ব্যাচে যে আমরা বলি যে 22 ব্যাচ এখনো সময় আছে, কমই আছে। অ্যান্ড তোমরা এটা খেয়াল করলে দেখবা যে সরকার কিন্তু বলছে এইচএসসি পরীক্ষার্থীদের সব প্রতিদিন কলেজ আসতে হবে, তোমাদেরকেও কিন্তু পরীক্ষার্থী হিসেবে ট্রিট করতেছে। তোমরা কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার্থী, তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন ফার্স্ট ইয়ার, তোমাদের মাথার উপরে 2টা ব্যাচ আছে, এভাবে চিন্তা করলে হবে না। অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষার্থী কেমনে? তুমি বলতে পারো ভাই কিভাবে আমরা পরীক্ষার্থী? এই কারণে স্বাভাবিক সময় 21 ব্যাচ কি এখন এইচএসসি পড়তো না? স্বাভাবিক সময় হলে 21 ব্যাচ এখন এইচএসসি পড়তো না। স্বাভাবিক সময় হলে এইচএসসি 2021 এপ্রিলে এইচএসসি দেওয়া শেষ। এখন ওরা অ্যাডমিশন দিয়ে এখন ওরা মোটামুটি চান্স পাইছে বা পায়নি এরকম একটা অবস্থায় থাকতো। মানে এইচএসসি পরীক্ষার জন্য ক্যান্ডিডেট কিন্তু অ্যাকচুয়ালি তোমরা। কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আমি দেখতেছি যে এই চ্যাপ্টারটা পড়াইতে এসে দেখি অনেকে একটু বুঝো না, তো একটু পড়ার গতিটা বাড়াইতে হবে। কেন? কারণ তোমাদের সময়টা, এটা তোমাদেরও অ্যাকচুয়ালি সম্পূর্ণ দোষ না, এটা পরিস্থিতির দোষ। করোনার কারণে তোমরা সিরিয়াসনেসটা বুঝতে পারো নাই এইচএসসি লাইফটা যে কেমন হওয়া উচিত। এখন সামনে কলেজ খুলবে, দেখবা খুব ধূপধাপ টানবে, খুব দ্রুত জিনিসগুলো শেষ হবে, কারণ তোমাদের সিলেবাস অত কমায়নি। এই 21-এর 50% কমাইছে তোমাদের। কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে 75%-এর মতন আছে, 25%-এর মতন কমাইছে, যেটা কিন্তু খুব বেশিও না, মানে একদম যে খুব বেশি কমাইছে তা না। 75% যে সিলেবাসটা আছে ওইটারেও শেষ করতে হলে প্রচুর পরিশ্রমের দরকার। তো তোমাদের এই
জিনিসগুলো ভালো করবে। তাই তোমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি এই ভয়াবহতা আরও বেশি দেখছি। অ্যাসাইনমেন্ট তোমাদের ক্ষেত্রে সলভ করতে পারোই না। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখো অনেক কঠিন আসছে না, কঠিনই কিন্তু আসে। অ্যান্ড এইচএসসিতে কিন্তু মেইন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সহজ হয় না। আগে এরকম একটা জিনিস ছিল, আমরা ভাবতাম যে স্কুলের প্রশ্ন কঠিন আসে, এইচএসসিতে সহজ আসবে। এইচএসসিতে উল্টা, আমরা প্রশ্ন সহজ পড়াবো। স্কুল কলেজগুলোতে প্রশ্ন সহজ আসবে, কিন্তু এইচএসসিতে তুলনামূলক কঠিন আসবে। কঠিন মানে কি? কঠিন না, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ আসবে তুমি যদি জিনিসগুলো ধরতে পারো। যেমন এই ম্যাটটাই তোমার এইচএসসিতে আসলো সাপোজ, সো অনেকেই কিন্তু পারতাম না, আমি কিন্তু একটা অ্যান্সারও পাইনি, তাই না? সো আইসে বললে কিন্তু না বলার কিছু নেই, কারণ এটা তোমার সিলেবাসের একটা জিনিস আসছে। এখানে তুমি কারে দোষ দিবা? কারো দোষ দেওয়ার কিছু নেই। সো নিজেরই শিখে নিতে হবে। অ্যান্ড অনেকে একটা জিনিস ভুলে যায়, সেটা হচ্ছে আমাদের এসএসসিতে বই একটা, ফিজিক্সের, কেমিস্ট্রির বই একটা সরকার থেকে নির্ধারণ করা। এইচএসসিতে কেন বইগুলো আলাদা করা? কেন সরকার একটা বই দিয়ে দিল না? এটা কি সরকার তোমাদের সাথে মজা করতেছে? না, এটা রিজন আছে। এটা রিজনটা হচ্ছে তোমরা যেন বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করাটা শেখো। অর্থাৎ ফিজিক্সের 7টা রাইটারের বই আছে, তোমাকে সরকার ফিক্সড করে দিবে না, এটাই তুমি পড়ো। বরং তুমি সিদ্ধান্ত নিবা আমার জন্য কোনটা ভালো, আমি কি এই বইটা ভালো বুঝি নাকি এই বইটা ভালো বুঝি, এই বইটা থেকে যথেষ্ট ইনফরমেশন আছে কিনা। কেন এটা করে? কারণ তুমি বড় হচ্ছ, সরকার চায় তুমি বড় হও। অ্যান্ড বড় হওয়ার একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। তোমরা যেন সিদ্ধান্ত নিতে পারো, সেই কারণে এটা। বিশ্ববিদ্যালয়ে যাওয়া বই নেই, বিশ্ববিদ্যালয়ে কোনো ফিক্সড বই নেই, বিশ্বটাই তোমার কি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে। সো তখনও কিন্তু তোমাকে কোনো ফিক্সড গাইডলাইন হবে, তোমার নিজের সার্চ করে করে শিখতে হবে, নিজের নলেজগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে শিখতে হবে। এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি কি বিশ্ববিদ্যালয়ে তুমি থিসিস পেপার বা এই জিনিসগুলো রেডি করো, রাইট? বিভিন্ন জায়গা থেকে তুমি সার্চ করে 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 শিখো। সো এই যে বড় হওয়ার প্রসেসই এটা ভুল প্রসেস না। কেন? কারণ তুমি চাকরি জীবনে যখন যাবা, চাকরি জীবনে কি তোমাকে ফিক্সড কোন একটা বই আছে যে এই বইটা অনুসারে চাকরি করতে হবে? না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হবা, বিভিন্ন পরিস্থিতি তোমার সামনে আসবে, তোমার কোম্পানি এটা হবে, তোমার কোম্পানির এটা কমে যাবে, এটা বেড়ে যাবে। সো তোমার ওই উদ্ভূত সমস্যায় সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়াটাই শেখাবে কি এই জায়গাগুলোতে। কখনো এই পুঁথিগত বিদ্যাটা সরাসরি তোমার কাজে লাগবে না। কিন্তু কেন এটা করা হয়? কারণ এটা একটা ট্রেনিং তোমার জন্য, যে তুমি সিদ্ধান্ত নিতে পারো, ঠিক আছে? সো এর জন্য কিন্তু তোমাদের আরেকটু ম্যাচিউর বিহেভ করতে হবে, তোমাদের আরেকটু ম্যাচিউর হতে হবে নিজে থেকে। ছোটবেলায় খারাপ রেজাল্ট হলে মা বাবা বকা দিত, এইচএসসি লাইফের পরে মা বাবা আর ধরবেও না রেজাল্ট কি, বেশিরভাগের ক্ষেত্রে মা বাবা জানবেও না রেজাল্ট কি। তারপরে তার লাইফটা নিজেই সে ক্যারি করে, সে কি হবে সেটা নিজেই ক্যারি করে। যে সে ভালো করলে সে ভালোর ফল ভোগ করে, সে যদি খারাপ রেজাল্ট করে সে খারাপের ফল ভোগ করে। অ্যান্ড এইচএসসি লাইফটা এরকম, এইচএসসি লাইফে যে যত বেশি কষ্ট করবে তার পরের লাইফটা আরাম হওয়ার সম্ভাবনা তার তত বেশি। কেন? কারণ এইচএসসি লাইফে তুমি চাও পাইলট হইতে, তুমি চাও ডাক্তার হইতে, তুমি চাও ইঞ্জিনিয়ার হইতে, তুমি যেই জিনিসটা চাচ্ছ সেই জিনিসটা পাওয়ার জন্য তুমি খাটছো, অ্যান্ড ওই জিনিসটা হইছো, অ্যান্ড ওই জিনিসটা তুমি লাইফ সাইকেল জানো, ওই জিনিসটা লাইফ সাইকেলে তুলনামূলক আরাম আছে। অ্যান্ড তুমি ওই জিনিসটা পাও নাই, তখন কি তুমি অন্য একটা পথে হাঁটবা, অন্য একটা পথে কষ্ট একটু বেশি। সো এইচএসসি লাইফটা আমার সাইকোলজিক্যাল ভিউ হচ্ছে এরকম যে একটা মানুষ জীবনে মোটামুটি ইউনিফর্মভাবে কষ্ট করে, কেউ আগে করে কেউ পরে করে, কয়েকটা এক্সেপশনাল কেস অবশ্যই থাকবে, বাট আমার বেশিরভাগের ক্ষেত্রেই কষ্ট কারো আগে হয় কারো পরে হয়। কেউ আগে কষ্ট করে রাখলে পরে কি একটু আরাম করতে পারে, কেউ আগে আরাম করে ফেললে বেশি, পরে একটু কষ্ট করতে হয়। আমি বলতেছি না লাইফ নষ্ট হয়ে যাবে চান্স না পাইলে, বাট অ্যাকসেপ্ট করতে হবে সামনের লাইফটা কষ্ট করবা নাকি এখনই একটু কষ্ট করে ফেলবা। অ্যান্ড এখন কষ্ট করাটা সুবিধাজনক, কেন? কারণ এখন তুমি মা বাবার ছত্র ছায়া আসো, মা বাবা তোমাকে টেক কেয়ার করছো। তখন কষ্ট করতে হলে তোমাকে কেউ ছাড় নাই, তুমি নিজে একা কষ্টগুলো করতে হবে। অ্যান্ড তখন তোমার অনেকগুলো রেসপন্সিবিলিটিস আসবে যে এটা করতে হবে ওইটা করতে হবে। এখন নিশ্চয়ই আমি বেশিরভাগ স্টুডেন্টই যারা ক্লাস করছো তাদের বেশিরভাগই হয়তো বাসায় টাকা দিতে হচ্ছে না ইনকাম করে, চাপটা নাই, কিন্তু একটা সার্টেন টাইম পর ওই চাপটা আসতেও পারে, ফ্যামিলি কন্ডিশন অনুসারে এই চাপটা আসতেও পারে। সো তখন কিন্তু তোমার চাইলেও অনেক কিছু ফ্রিলি করতে পারবে না। সো বেটার আগে কষ্টটা করে ফেলো, দেন পরে তুমি যেন ইজিলি সব কিছু হ্যান্ডেল করতে পারো। এটা একটা মেসেজ ছিল আজকে গল্পের মাধ্যমে। এটা দ্বিতীয়ত আরেকটা জিনিস বলছি ভাই, ক্যালকুলেটরের মাধ্যমে এটা একটু একটা আলোচনা করি। সেটা হচ্ছে ক্যালকুলেটর ভাইয়া যে টেকনিকটা শিখেলাম, কেন ক্যালকুলেটর টেকনিক আমি ইউজ করব, কেন আমি ম্যানুয়ালি হিসাব করাটাকে পারতপক্ষে কম করব, কারণটা আমি একটু বুঝাই। কারণটা হচ্ছে ধরো 1 নাম্বার ম্যাথ, বুয়েটে কয়টা ম্যাথ আছে? 60টা ম্যাথ। বুয়েটের উদাহরণ দিয়ে বলি, এটা এইচএসসির জন্য প্রযোজ্য, সব জায়গার জন্য প্রযোজ্য। একটা ম্যাথের মার্কস কত থাকে? 10 মার্কস করে থাকে। একটা ম্যাথ কত করে থাকে? প্রত্যেকটা 10 মার্কস করে। হ্যাঁ, 2 নাম্বার কত? 10 মার্কস, এরকম করে 10 মার্কস করে 60টা ম্যাথ 600 মার্কস আর টোটাল। এখন প্রথম ম্যাথটা আমি এক লাইন করলাম, তারপরের লাইনে ধরো আমি অ্যান্সারটাকে ক্যালকুলেটরের মাধ্যমে বের করলাম, সূত্র লিখলাম, অ্যান্সারে বের করলাম।
আমার এক বন্ধু বা আরেক ছেলে সে কি করলো, ওই সেম ম্যাথটাতে সে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন করলো। প্রথমত স্পেস এখানে এত থাকবে না, দ্বিতীয়ত সে এইটা করতে তার সময় লাগছে, কত সময় লাগছে 4 মিনিট। ধরো সে অনেক ফাস্ট ক্যালকুলেট করে, সে অ্যাকুরেট ক্যালকুলেট করে, ধরে নিলাম সে অ্যাকুরেট রেজাল্ট আনছে। নর্মালি ক্যালকুলেটর তো ভুল করে না, কখনো ক্যালকুলেটর 2 যোগ 4 = 7 দিবে না, কিন্তু মানুষের মাথায় কিন্তু এটা হয়েও যেতে পারে, ভুল হয়েও যেতে পারে, অ্যান্ড স্পেশালি বড় বড় পরীক্ষায় সে অ্যাকুরেট অ্যান্সার করে, এটা ধরে নিলাম, সে ফাস্ট ক্যালকুলেশন করে, এটা ধরে নিলাম, তারপরও তার 4 মিনিট লাগছে, তার মানে 4 মিনিটে তার অর্জন কত, 10 মার্কস। আর আমি ক্যালকুলেটরের মাধ্যমে এই জিনিসটা করলাম। প্রথমত আমার লিখতে হয়েছে 2টা লাইন, আমি এটা তো অ্যাকুরেট হবে, এটা 100%, কেন, কারণ ক্যালকুলেটরের মাধ্যমে করা, ক্যালকুলেটর তো ভুল করে না। সো আমি এখানে 4 মিনিট না, আমি এখানে 2 মিনিটে 10 মার্কস পাইছি, 2 মিনিটে 10 মার্কস পাইছি, হচ্ছে 2 মিনিটে আমার কম করেছে, বা সাপোজ ধরো 3 মিনিটে পেয়েছি, অত পার্থক্য না, আমি 3 মিনিটে সাপোজ ধরো পাইছি 10 মার্কস। এখন চিন্তা করে দেখো, ও করতে থাকবে, ও প্রত্যেকটা ম্যাথে এরকম গড়ে 4 মিনিট করে নিচ্ছে, আমি প্রত্যেকটাতেই ক্যালকুলেটর টেকনিক খাটাচ্ছি, কারণ প্রত্যেকটাতেই ক্যালকুলেটর টেকনিকটা খাটানো যায়, আমি যে টেকনিকটা শিখাই দিচ্ছি প্রত্যেকটা ম্যাথে আমি 3 মিনিট করে নিচ্ছি। চিন্তা করে দেখো, এই ম্যাথে আমি হচ্ছে 1 মিনিট প্লাস পাইলাম, প্রত্যেকটা ম্যাথ হয় আর 1 মিনিট প্লাস পাই, এই ম্যাথে হচ্ছে আমি 1 মিনিট প্লাস পাইলাম, ঠিক আছে। অথবা উল্টা করে চিন্তা করি, এই ম্যাথে ও আমার চেয়ে 1 মিনিট বেশি সময় লাগাইলো, মানে ওর 1 মিনিট বেশি লাগলো, এখানে 1 মিনিট বেশি লাগলো, তাহলে সাকুল্যে চিন্তা করলে আমি যদি 60টা অ্যান্সার করি, 60টা ম্যাথ, আর ওর অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কি, আমার প্রত্যেকটা ম্যাথের সাপেক্ষে ও ধরো সাপোজ 40টা বা 50টা অ্যান্সার করবে, মানে ওর যেহেতু 1 মিনিট করে করে বেশি লাগতেছে, রাইট। সো ও কয়টা অ্যান্সার করতে পারবে, একটু হিসাব করি আমরা, গড়ে একটা মান ধরেই নিই, যাও গড়ে আর না হিসাব করে একটা মান ধরেই নিই, ও পুরো সাকুল্যে 1 মিনিট করে বেশি নিছে। ও প্রতি 3টা ম্যাথ করলে আমি একটা ম্যাথ বোনাস পাই, কেন, কারণ ওর 3টা ম্যাথ করতে 3 মিনিট লাগে আর আমি একটা ম্যাথ করি 3 মিনিটে, ঠিক আছে। ও প্রতি 3টা ম্যাথ করলে আমি একটা ম্যাথ বোনাস মার্কস পাই। সো ও যদি 40টা ম্যাথ করে, ও 40টা ম্যাথ করলো টোটাল, তাহলে আমি 40 রে ভাগ দিই 3 দিয়ে, তার মানে ও 40টা ম্যাথ করলে আমি এখানে ম্যাথ করি হচ্ছে কত, 13.33 আসছে, 40/3 থেকে, মানে আমি 13টা ম্যাথ এক্সট্রা করি, 53.33টা ম্যাথ করি, হ্যাঁ 53.33টা ম্যাথ করি। ও সবগুলোই অ্যাকুরেট করলো ধরলাম, আমি তো ক্যালকুলেটর করছি, ক্যালকুলেটর তো অ্যাকুরেট হবে। সো ও এখানে কত মার্কস পাবে, ও এখানে মার্কস পাবে কত, সব যদি কারেক্ট হয় ও এখানে মার্কস পাবে 40 গুণন 100, দ্যাট মিনস 40 গুণন 10 করে, দ্যাট মিনস 400 মার্কস। হ্যাঁ, একটা সিঙ্গেল টেকনিক ব্যবহার করলাম, একটা সিঙ্গেল টেকনিক ব্যবহার কারণে আমি 53.3 ধরছো, আমি পাচ্ছি 533 মার্কস। তোমরা কি জানো অ্যাডমিশন টেস্টে 1 মার্ক, সাধারণত বুয়েটের মার্কস দেখতে পারি না, কিন্তু অন্যান্য অ্যাডমিশন টেস্টের সাপেক্ষে বলি 1 মার্ক কত পজিশন ক্যারি করে, 1 মার্ক অ্যাডমিশন টেস্টে 1 মার্ক, ধরো তুমি আমার চেয়ে 1 মার্ক বেশি পেলা, তুমি আমার চেয়ে অ্যাডমিশন টেস্টে 100 পজিশন আগে থাকবা, তুমি যদি 200তম হও আমি 300তম, তুমি হচ্ছে 2 মার্কস বেশি পেলা, ইউজুয়ালি 1 মার্ক ইকুয়াল টু 100 বা 150 এরকম ইকুইভ্যালেন্ট হয়। বুয়েটের ক্ষেত্রে যদি কম করেও ধরি যে 1 মার্ক ইকুয়াল টু ধরলাম 10 পজিশন, 1 মার্ক বেশি পাওয়া ধরলাম 10 পজিশন বেশি পাওয়া, 10 পজিশন আগাবো, এটা কিন্তু খুবই রিজনেবল, এটা কিন্তু খুব কম ধরছি আমি। নর্মালি 1 মার্ক 100 মার্কসের সমান হয়, বুয়েটে মার্কস দেয় না, তাই আমি ধরলাম 1 মার্ক 10 পজিশন এদিক সেদিকের স্বভাব হইলে আমি হচ্ছে কত মার্কস বেশি পাইছি, 133 মার্কস বেশি পাইছি, 133 মার্কস বেশি। 133 মার্কসে আমি হচ্ছে কত পজিশন আগায় যাব, আমি হচ্ছে 1330 পজিশন আগাবো। এটা দ্যাট মিনস আমি যদি বুয়েটে ফার্স্ট হই, সে বুয়েটে কত হবে, এই ফ্রেন্ডটা যে সবই ঠিক আছে, সে হাতে করছে, আমি ক্যালকুলেটর করছি, সে বুয়েটে কত হবে, সে বুয়েটে হবে 1331তম, 1331তম। আর 1331তম বুয়েটে সিট আছে না, সিট নেই, 1070-এর মধ্যে হলে চান্স পাইছো, দ্যাট মিনস আমি বুয়েটে ফার্স্ট হইলাম আর সে চান্স পাইনি। জাস্ট একটা কি ক্যালকুলেটরের ট্রিক্স এদিক সেদিক, একটা ক্যালকুলেটর ট্রিক্স এদিক সেদিক আমি ইউজ করছি, ও করেনি। ওর মেধা আমার মেধা সমান, ও ম্যাথ পারে আমিও ম্যাথ পারি, আমি ক্যালকুলেটর ট্রিক্স ইউজ করছি, ও ট্রিক্স ইউজ করি, এতটুকু তফাৎ। কি হইলো, একজন ফার্স্ট হইলো, একজন 1331তম। দেখে মনে হবে কি ওদের মেধার মধ্যে আকাশ পাতাল তফাৎ না, দেখে মনে হবে একজন চান্স পায়নি একজন ফার্স্ট হয়েছে, আকাশ পাতাল তফাৎ না, কিন্তু অ্যাকচুয়ালি কি মাথার মধ্যে তফাৎ আছে, খুব বেশি তফাৎ নেই। তফাৎটা কোথায়, তফাৎটা হচ্ছে টেকনিকে।
অ্যান্ড প্রকৌশলী যারা হইতে চাও বা ইঞ্জিনিয়ার যারা হইতে চাও তাদের জন্য, যেহেতু আমি ইঞ্জিনিয়ার তাই আমি এই মোটিভেশনটা দিই, তোমাদের রাকিব স্যার বা অন্যান্য স্যার দিয়ে দিবে ডাক্তারির মোটিভেশনটা, সো আমি এই মোটিভেশনটা দিই। সো প্রকৌশলী যদি হতে চাও, প্রকৌশলীটাকে যদি ভাঙাই, প্রকৌশলীটাকে ভাঙাইলে প্রযোগ কৌশলী, প্রযোগ কৌশলী, প্রযোগ কৌশলী, প্রয়ের মিনিং কি? প্রয়ের মিনিং হচ্ছে প্রকৃষ্ট, প্রয়ের মিনিং হচ্ছে প্রকৃষ্ট রূপে। সো প্রকৃষ্ট কৌশলী, দ্যাট মিনস তোমার অ্যাকচুয়ালি এখানে কি হইতে হবে? প্রকৃষ্টভাবে কৌশলী হইতে হবে। তোমার এখানে খুব বেশি নলেজফুল হওয়া দরকার নাই, তুমি অনেক বেশি মেধাবী, অনেক বেশি জানো দরকার নাই, তুমি অনেক বেশি নলেজ আছে দরকার নাই। দরকার আছে নলেজ, অবশ্যই নলেজ বেশি থাকা অবশ্যই মানুষের জন্য ভালো, কিন্তু প্রকৌশলী হইতে চাইলে তোমার আগে রিকোয়ারমেন্ট হচ্ছে টেকনিক্যাল হওয়াটা, আগে তোমার টেকনিক্যাল হইতে হবে। অ্যান্ড বুয়েটে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনটা এভাবেই সেট করা হয় যেন টেকনিক্যাল যারা তাদেরকে খুঁজে বের করতে পারে, টেকনিক্যাল যারা তাদেরকে খুঁজে বের করে। তোমরা এরকম মিম বা এরকম অনেক কিছুই হয়তো দেখছো যে ডাক্তারি স্টুডেন্ট ভার্সেস ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি স্টুডেন্টরা অনেক পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ফাঁকিবাজি করে। কিন্তু কি তাদেরকে কেন তাহলে বেতন দেয়, কেন তাহলে তাদের জব হয়, কেন তাদেরকে গুগলে নেয়, কেন তাদেরকে বিভিন্ন বড় বড় কোম্পানিতে নেয়? কারণটা কি? কারণটা হচ্ছে তারা কৌশলী, কারণটা হচ্ছে তারা কৌশলী। এর জন্যই যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তোমার আগে মেক শিওর করতে হবে তুমি কৌশলী কিনা, তুমি ক্যালকুলেট টেকনিক ভালো জানো কিনা, তুমি ম্যাথ করার ক্ষেত্রে শর্টেস্ট ওয়েতে করতে পারো কিনা, শর্টেস্ট স্পেসে করতে পারো কিনা। কারণ আমাদের এই জিনিসটা অ্যাকচুয়ালি শিক্ষা দেয়, সেটা হচ্ছে তোমার রিসোর্স শর্ট থাকবে একটা কোম্পানির, একটা কোম্পানির স্পেস শর্ট থাকবে, একটা কোম্পানির বিভিন্ন জিনিস শর্ট থাকবে, বাট ওই শর্টেস্ট জিনিসগুলোকে নিয়েই তুমি একটা বিগার পিকচার ক্রিয়েট করতে পারো। এই জিনিসটি অ্যাকচুয়ালি দেখবে তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও। সো আমি এটা বলবো যারা যারা ইঞ্জিনিয়ার হতে চাও তাদেরকে মেক শিওর করতে হবে তুমি কৌশলী কিনা। অ্যান্ড আমি আমার ক্লাসে যে ম্যাথগুলো সেট করি, এই ম্যাথগুলো সেট করার ক্ষেত্রে প্রত্যেকটাতে একটা একটা কৌশল শেখাতে চেষ্টা করি যেন তোমরা ইভেনচুয়ালি সবগুলা মিলায় ওভারঅল একটা টেকনিক্যাল পার্সন হও, তোমার কাছে যেন পড়াটা বার্ডেন না লাগে, মনে হয় যে এটা টেকনিক দিয়ে করা যায়, এটা ইজি এরকম। সো এইভাবে যদি করতে পারো তাহলে অ্যাকচুয়ালি কি আস্তে 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 আমরা আশা করতে পারবো ক্র্যাশ কোর্স শেষ হইতে হইতে তোমরা অনেক ভালো একটা হিউম্যান বিং হয়ে বের হতে পারো। মানে আগের তুমি ক্র্যাশ কোর্সে ঢোকার আগের তুমি, ক্র্যাশ কোর্সে ঢোকার পরে তুমির মধ্যে অনেক তফাৎ থাকবে। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমার তরফ থেকে এই ছিল, দুইটা টেকনিক দেখাতে চেষ্টা করলাম অ্যান্ড তোমাদের টাইম সেন্স সম্বন্ধে একটা ধারণা দিতে চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমরা অন্যান্য ক্লাসেও পড়ার মাঝখানে তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে বিভিন্ন কিছু নিয়ে কথা বলতে চেষ্টা করবো। অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভাইয়া, তো আল্লাহ হাফেজ সবাইকে।